আচ্ছা, আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। আজকের টপিক হচ্ছে ফিনান্স কমিশন। একটা ইম্পর্টেন্ট টপিক। প্রশ্ন এখান থেকে ভালো রকম ভাবেই থাকে। ফিনান্স কমিশনের এই যে টপিকটা, এই টপিকটা আমাদের পড়তে গেলে আমাদের পাবলিক ফাইন্যান্সের বেসিক আইডিয়া গুলো থাকতে হবে। ফাইন্যান্স কমিশন পড়তে গেলে পাবলিক ফাইন্যান্সের বেসিক কিছু জিনিস আমাদের কাজে লাগে, কারণ পুরো ব্যাপারটাই তার সাথে রিলেটেড। তো পাবলিক ফাইন্যান্সে আমরা যা যা পড়েছিলাম, গভর্নমেন্ট ট্যাক্সেস, এক্সপেন্ডিচার, এই ব্যাপারগুলোর বেসিক জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে ফাইন্যান্স কমিশনটা পড়ি, এবং একই সাথে আমাদের কিছু কনস্টিটিউশনাল কনসেপ্ট, আমাদের যে পলিটিক্যাল সিস্টেম বা আমাদের দেশের যে কনস্টিটিউশনাল ফিচার, এই বিষয়গুলোরও কিছু বেসিক জিনিস আমাদের কাজে লাগে। তো সেই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো, রেখে আমরা ফাইন্যান্স কমিশন টপিকটা আমরা পড়ব। ফাইন্যান্স কমিশন থেকে মোটামুটি একটা দুটো প্রশ্ন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রায়শই থাকে। তো সেই হিসাবে এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই দেখা যায়, মানে প্রিলিমস এবং মেন্স দুটোর ক্ষেত্রেই এই আহ, মানে ইনফরমেশন গুলো কাজে লাগে পরীক্ষার ক্ষেত্রে। তাই ফিনান্স কমিশনটা আমরা ডিটেলে পড়বো। ফিনান্স কমিশন টপিকটাকে আমরা মেনলি দুটো পার্টে ডিভাইড করি। একটা পার্টে থাকে ফাইন্যান্স কমিশনের বেসিক ডিসকাশন, হোয়াট ইজ ফাইন্যান্স কমিশন, ওয়াই ফাইন্যান্স কমিশন, কম্পোজিশন অফ ফাইন্যান্স কমিশন, আর ফাংশনিং অফ ফাইন্যান্স কমিশন। এই একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে রিসেন্ট যে ফাইন্যান্স কমিশন অ্যাপ্লিকেবল রয়েছে, সেই ফাইন্যান্স কমিশনের ডিটেলস গুলো, সেটা আমরা সেকেন্ড পার্টটার মধ্যে আমরা ডিসকাশন করব। তাহলে প্রথমে ফাইন্যান্স কমিশনের বেসিক জিনিসগুলো এবং তারপর ফাইন্যান্স কমিশনের প্রেজেন্ট যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা নিয়ে ডিসকাশন করব। এই দুটো পার্টে ডিভাইড করে আমরা ফাইন্যান্স কমিশনটা পড়ব। তো এটা পড়ার শুরুতেই আমরা বেসিক ডিসকাশনের জায়গাটা দিয়ে শুরু করব। জাস্ট 2 মিনিট একটু অপেক্ষা করবে, আমি শুরু করছি টপিকটা।
আচ্ছা, চলো আমরা ফাইন্যান্স কমিশন শুরু করি। প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্স কমিশন হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, এটা ফার্স্ট আমাদের মনে রাখতে হবে। এই যে ফাইন্যান্স কমিশন কনস্টিটিউশনাল বডি আমরা কেন বলছি, তার কারণ হচ্ছে এই ফাইন্যান্স কমিশন তৈরি করা হয় অ্যাজ পার আর্টিকেল 280 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন এই আর্টিকেল 280-তে একটা কনস্টিটিউশনাল বডি প্রতি 5 বছর অন্তর সেট আপ করার কথা ম্যান্ডেটারি করা হয়েছে। অর্থাৎ প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা দেবেন হচ্ছেন প্রেসিডেন্ট। যদিও প্রেসিডেন্ট তিনি ফাইন্যান্স কমিশনের অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি ফাইন্যান্স কমিশন কাদের নিয়ে তৈরি হবে, কারা ফাইন্যান্স কমিশন এই কনস্টিটিউশনাল বডিটার মেম্বার হবে, সেটা প্রেসিডেন্ট ডিসাইড করেন না, সেটা তার ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে না। প্রেসিডেন্টের পাওয়ার সম্পর্কে আমরা যে কনস্টিটিউশনাল আইডিয়াগুলো জানি তার উপর বেস করে বলা যেতে পারে যে এটা বেসিক্যালি ডিসাইডেড বাই দি ক্যাবিনেট, এবং যেহেতু প্রেসিডেন্ট তার নমিনাল হেড আমাদের দেশের, সেই কারণে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়ে গেলে, ক্যাবিনেটের ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেলে সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় এবং যেটাকে অফিসিয়ালি প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করেন। এখন এই যে আমরা ফাইন্যান্স কমিশন প্রতি 5 বছর অন্তর তৈরি করছি, এই 5 বছর অন্তর তৈরি করার কারণ কি সেটা আগে একটু আমরা খুব ছোট করে আগে জেনে নিই, তারপর আমরা ডিটেলে আসব। সেটা হচ্ছে হোয়াট ইজ দি ফাংশন অ্যান্ড রোল অফ ফাইন্যান্স কমিশন। এইটার মধ্যে দিয়েই বোঝা যাবে যে ফাইন্যান্স কমিশন তৈরি করার পারপাসটা কি। প্রথম কথা হলো যে আমরা এটা প্রত্যেকেই জানি যে আমাদের যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি, অ্যাকর্ডিংলি আমরা হচ্ছি একটা কোয়াজি ফেডারাল কান্ট্রি। এই কোয়াজি ফেডারাল কান্ট্রি হিসাবে আমাদের দেশের যে দু ধরনের গভর্নমেন্ট রয়েছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট এবং একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এই দু ধরনের গভর্নমেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শেয়ার অফ পাওয়ার। তিনটে লিস্ট রয়েছে আমরা জানি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। যে লিস্ট অনুযায়ী সেন্ট্রাল অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে পাওয়ার ডিভিশন করে দেওয়া আছে। তিনটে লিস্টে সাবজেক্ট অফ গভর্নেন্স সেটাকে প্রিসাইসলি আলাদা করে দেওয়া আছে। ইউনিয়ন লিস্টের যে সাবজেক্টগুলো মেনশনড আছে সেই ব্যাপারে সেই সাবজেক্টগুলো পুরোপুরিভাবে আন্ডার দি কন্ট্রোল অ্যান্ড জুরিসডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আর স্টেটের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে স্টেট লিস্টের আন্ডারে, সেই সাবজেক্টগুলো টোটালি আন্ডার দি কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন অফ দি স্টেট গভর্নমেন্ট। কিন্তু এবার যে বিষয়টা এখানে বোঝার সেটা হচ্ছে এই কোয়াজি ফেডারাল স্ট্রাকচার থাকার কারণে, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে পাওয়ার ডিভিশন করে দেওয়ার কারণে আমাদের কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে, ইম্পর্টেন্ট একটা ডাইমেনশন হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশন। সেন্ট্রাল স্টেট রিলেশন, এই সেন্ট্রাল স্টেট রিলেশন যখন আমরা কনস্টিটিউশনের মধ্যে পড়ি তখন আমরা সেখানে দেখতে পাই যে এই সেন্ট্রাল স্টেট রিলেশনকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন, অর্থাৎ ইউনিয়ন লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে ইউনিয়ন পার্লামেন্ট ল মেকিং বা অ্যামেন্ডমেন্ট করতে পারে। স্টেট লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে শুধুমাত্র স্টেট লেজিসলেচার ল মেকিং বা অ্যামেন্ডমেন্ট করতে পারে। তো
এখানে যদিও একটা এক্সেপশনের কথা আমাদের মাথায় রাখা দরকার, কারণ আমরা কনস্টিটিউশন এটাও জানি যে দেয়ার ইজ এ প্রভিশন ইন আওয়ার কনস্টিটিউশন যেখানে ইউনিয়ন পার্লামেন্ট ক্যান ইভেন মেক ল রিগার্ডিং এ স্টেট সাবজেক্ট, কিন্তু সেটার জন্য রাজ্যসভার অ্যাপ্রুভাল লাগে। দ্যাট ইজ আ সেপারেট থিং। আমরা সিম্পল বেসিকটা ধরে যদি এখন কথা বলি, তাহলে ইউনিয়ন এবং স্টেট লিস্টে যেভাবে সাবজেক্টগুলোকে আলাদা করে দেওয়া আছে, সেইভাবে সেই সাবজেক্টগুলোর ব্যাপারে ল মেকিং করার অথরিটিটাও পরিষ্কারভাবে আলাদা হয়ে আছে। ইউনিয়ন লিস্টের সাবজেক্টগুলো তৈরি করবে সেন্ট্রাল ইউনিয়ন পার্লামেন্ট, আর স্টেট সাবজেক্টগুলোর ব্যাপারে ল তৈরি করবে স্টেট লেজিসলেচার। এটা লেজিসলেটিভ রিলেশন। একই ধরনের রিলেশন রয়েছে অ্যাবাউট দি এক্সিকিউটিভ রিলেশন। আর থার্ড যেটা ধরনের রিলেশন আছে, যেটা আমাদের কাছে এখানে রেলিভেন্ট, সেটা হলো ফিনান্সিয়াল রিলেশন। ফিনান্সিয়াল রিলেশন বলতে মেনলি আমরা যদি এটা ভাবি যে টাইপ অফ ট্যাক্সেস and type of expenditure to be made by union government and the state government. আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের জুরিসডিকশনে কিছু নাম্বার অফ ট্যাক্সেস রাখা হয়েছে, অর্থাৎ যে ট্যাক্সেস গুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজ করে বা ট্যাক্সেস গুলোকে ইম্পোজ করতে পারে বা তার ইম্পোজিশনের ব্যাপারে ডিসিশন নিতে পারে একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট, যেগুলোকে আমরা বলেছি ইউনিয়ন ট্যাক্সেস বা সেন্ট্রাল ট্যাক্সেস। পাবলিক ফাইন্যান্স পড়তে গিয়ে তোমাদের ডিটেলে আমি পড়িয়েছি কত ধরনের ডিরেক্ট ট্যাক্স এবং কত ধরনের ইনডিরেক্ট ট্যাক্স প্রেজেন্ট স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে পড়ে। এছাড়া স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনেও বেশ কিছু স্টেট ট্যাক্সেস রাখা আছে। এখন স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ট্যাক্সেস গুলো আছে আর সেন্ট্রালের আন্ডারে যে ট্যাক্সেস গুলো আছে, সেই ট্যাক্সেস গুলোর ব্যাপারে তার ইম্পোজিশন, তার ট্যাক্স রেট ইত্যাদির ব্যাপারে কিন্তু তাহলে পাওয়ারটা ক্যাটাগরিক্যালি দুজনের হাতে আছে। ইউনিয়ন ট্যাক্সেস এর পুরো ব্যাপারটা ইউনিয়ন গভর্নমেন্টের হাতে, স্টেট ট্যাক্সেস এর পুরো ব্যাপারটা স্টেট গভর্নমেন্টের হাতে। স্টেট ট্যাক্সের ব্যাপারে ইউনিয়ন গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না, ইউনিয়ন গভর্নমেন্টের ট্যাক্সের ব্যাপারে স্টেট গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না। সেকেন্ডলি যদি আমরা এক্সপেন্ডিচারের কথা বলি, এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও ওই দুটো লিস্টের সাবজেক্টটা ম্যাটার করে। যেমন ইউনিয়ন লিস্টের আন্ডারে আছে ডিফেন্স, তাই ডিফেন্সের এক্সপেন্ডিচার সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, ডিফেন্সের এক্সপেন্ডিচার কোনো স্টেট গভর্নমেন্ট করবে না। আবার ল অ্যান্ড অর্ডার, এটা স্টেট সাবজেক্ট, তাহলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে, একটা স্টেটে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে এক্সপেন্সেস হ্যাভ টু বি ক্যারিড আউট বাই দি স্টেট গভর্নমেন্ট, নট বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে এই যে ট্যাক্সেস অ্যান্ড এক্সপেন্ডিচার, এই দুটো দিয়ে একটা জিনিস পরিষ্কার, যে দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে দেয়ার ইজ এ ফাইন্যান্সিয়াল রিলেশন অ্যাজ ওয়েল, দেয়ার ইজ ডিভিশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। এখন এই ফাইন্যান্সিয়াল রিলেশনের জায়গাটাই আমাদের কাছে মেন বিষয় ফাইন্যান্স কমিশন বোঝার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে যখন আমরা বললাম যে দেয়ার আর লিস্ট অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড দেয়ার আর লিস্ট অফ স্টেট ট্যাক্সেস, সেখানে স্টেট ট্যাক্সেস এর যে নেচার আর ইউনিয়ন ট্যাক্সেস এর যে নেচার, তার মধ্যে একটা বেসিক জায়গায় ডিফারেন্স আছে। যে ট্যাক্সেস গুলোকে স্টেট ট্যাক্সেস বলা হচ্ছে, সেই ট্যাক্সেস গুলোকে ইম্পোজ করবে স্টেট গভর্নমেন্ট, সেগুলোকে কালেক্ট করবে স্টেট গভর্নমেন্ট এবং সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করবে স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ ইম্পোজিশন, কালেকশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন ইজ ডান বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এবার ইউনিয়ন ট্যাক্সেস এর জায়গায় যদি আসি, তাহলে ইউনিয়ন ট্যাক্সেস আর ইম্পোজড and collected by the union government, but it is appropriated not only by the union government
but by the both union and state government. এই যে 3 নম্বর কথাটা বলছি, দুটোর ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েশন অফ ট্যাক্সেস। অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে ইউটিলাইজেশন। ট্যাক্সের টাকাটা কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে, এটাকেই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ ট্যাক্সেস। দেখো, স্টেট ট্যাক্সেস এর ক্ষেত্রে বলেছি ট্যাক্সের অ্যাপ্রোপ্রিয়েশন স্টেট গভর্নমেন্টই করবে, অর্থাৎ স্টেট ট্যাক্স থেকে পাওয়া ট্যাক্স রেভিনিউ এর টাকা স্টেট গভর্নমেন্ট খরচা করবে তার নিজের প্রয়োজনে। কিন্তু ইউনিয়ন ট্যাক্সেস এর ক্ষেত্রে বলেছি যে ইউনিয়ন ট্যাক্সেস আর অ্যাপ্রোপ্রিয়েটেড বাই বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট। আমাদের কনস্টিটিউশন এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স গুলো বসাবে তার থেকে যে ট্যাক্স রেভিনিউ আসবে সেই ট্যাক্স রেভিনিউ এর পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য থাকবে না। সেন্ট্রাল ট্যাক্সেস এর কিছুটা থাকবে সেন্ট্রালের জন্য আর বাকিটা স্টেটকে দিতে হবে। কেন স্টেটকে দিতে হবে সেই ডিসকাশনে আমরা পরে আসছি। এখন এই যে সেন্ট্রাল ট্যাক্সেস গুলোকে আমরা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ভাগ করব, সেন্ট্রাল ট্যাক্সেস এর কিছু টাকা সেন্ট্রালের কাছে থাকবে, বাকিটা স্টেটের কাছে থাকবে। এই ডিভিশনটা কে ঠিক করবে? সেন্ট্রাল তার ট্যাক্স রেভিনিউ থেকে কতটা নেবে আর কতটা স্টেটকে দেওয়া হবে, এ ব্যাপারে যদি কোনো অথরিটি না থাকে, কোনো অথরিটি যারা ঠিক করে দেবে কতটা সেন্ট্রালের থাকবে আর কতটা স্টেটের থাকবে, তাহলে দেয়ার উড বি এ কমপ্লিট ক্যাওস। কারণ সেন্টার বলবে আমি এত রাখবো, স্টেট বলবে আমাকে এত দিতে হবে। এখানে কোনো ডিসাইডিং অথরিটি থাকা অত্যন্ত জরুরি, যাদের কথা মতন সেন্টার বা স্টেটের মধ্যে ট্যাক্সটা ভাগ হবে। এখন সেন্টার এবং স্টেটের মধ্যে ট্যাক্সটা কিভাবে ভাগ হবে সেই জায়গাটাকে ডিসাইড করার জন্যই আর্টিকেল 280 আন্ডারে একটা কনস্টিটিউশনাল বডি প্রতি 5 বছর তৈরি করার কথা বলা হয়েছে, যে বডির নাম হচ্ছে ফাইন্যান্স কমিশন। যে ফাইন্যান্স কমিশন প্রতি 5 বছর অন্তর তৈরি হচ্ছে, দ্যাট মিনস প্রতি 5 বছরের জন্য তৈরি হওয়া ফাইন্যান্স কমিশন এই ইউনিয়ন ট্যাক্সেস এর যে শেয়ারিং বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট কিভাবে হবে তার ক্রাইটেরিয়া ডিসাইড করে দেয় এই ফাইন্যান্স কমিশন। এই কারণেই ফাইন্যান্স কমিশনকে 5 বছর অন্তর তৈরি করা হয়। তাই ফাইন্যান্স কমিশনের বেসিক ফাংশন এন্ড রোল হচ্ছে টু ফাইন্ড আউট, টু ডিটারমাইন দ্য ক্রাইটেরিয়া on the basis of which central taxes would be divided between central government and the state government. এই আর্টিকেল 280 এর মধ্যে তার এই ফাংশনস এবং রোল এই ব্যাপারেও যেমন বলা আছে, তেমনি হোয়াট উড বি দ্য কম্পোজিশন অফ ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশনের কম্পোজিশন অর্থাৎ তার মেম্বার কারা হবে, কাদেরকে নিয়ে ফাইন্যান্স কমিশন তৈরি হবে, অল ডিটেলস আর মেনশনড আন্ডার আর্টিকেল 280। এখন এই যে আমি ফাংশনস অফ ফাইন্যান্স কমিশনের কথা বললাম, সেই ফাংশনসটা বেসিক ফাংশনটা বলেছি, আসলে ফাইন্যান্স কমিশনের চারটে ফাংশন আছে। এই জায়গাটা ভালো করে বোঝার। প্রথম ফাংশনই বলে দিচ্ছে যে সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনকে ডিসাইড করা। এই যে কথাটা বললাম তখন, সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন, এই ফাইন্যান্সিয়াল রিলেশন ডিসাইড করা মানেই হচ্ছে হাউ দ্য ট্যাক্সেস উড বি শেয়ার্ড। That means to decide the share of union government and state government out of the total union taxes. এইবার যে জায়গাটা ভালো করে বোঝার সেটা হচ্ছে there is a term called divisible pool of tax revenue. Divisible pool of tax কথাটার মানে কি? দেখো, সেন্ট্রাল যে ট্যাক্স কালেক্ট করে, যত রকমের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স বসায়, সেই সমস্ত ট্যাক্সেস থেকে সেন্ট্রালের যত টাকার রেভিনিউ আসবে, সেই রেভিনিউটা যেহেতু শুধু সেন্ট্রালের থাকছে না, সেটা যেহেতু সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তাই এই ট্যাক্স রেভিনিউটাকে বলা হচ্ছে
ডিভিজিবল পুল অফ ট্যাক্সেস। অর্থাৎ এটাকে সহজ করে ভাবলে মানেটা বাংলায় এরকম বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারের যে ট্যাক্স থেকে যা তার রাজস্ব আসে, তার ট্যাক্স থেকে যা রেভিনিউ আসে, সেটা বিভাজ্য, দ্যাট ইজ ডিভিজিবল, কারণ সেটা সেন্টার এবং স্টেটের মধ্যে ভাগ হয়। এখন এই যে সেন্টার এর ট্যাক্স রেভিনিউ থেকে স্টেটকে কতটা দেয়া হবে সেটাই তো ফাইন্যান্স কমিশন ঠিক করে দিচ্ছে। তাই আগামী 5 বছরের জন্য কি রেশিওতে দুজনের মধ্যে ট্যাক্স রেভিনিউ ভাগ হবে এইটা ফাইন্যান্স কমিশন বলে দেয়। এখানে বেসিক কতগুলো জিনিস, প্রত্যেকটা ছোট ছোট জিনিস মাথায় রাখবেন। 5 বছরের জন্য যে ফাইন্যান্স কমিশন তৈরি হচ্ছে, 5 বছরের জন্য তারা যে রেকমেন্ডেশন করছে ফাইন্যান্স কমিশন, সেই রেকমেন্ডেশনের মধ্যে থাকবে ওই পার্সেন্টেজ বা ওই শেয়ার রেশিওটা, যে সেন্টার কত পাবে, স্টেট কত পাবে। কিন্তু এটা ইয়ারলি বেসিসে হয়, অর্থাৎ এক বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের যত টাকার রেভিনিউ আসবে সেই রেভিনিউটার মধ্যে ওই রেশিওতে ভাগ হবে। তাহলে মনে করো যদি 5 বছরের ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন ধরি, তাহলে ফার্স্ট ইয়ারে সেন্ট্রাল গভর্নমেন্টের যত টাকার ট্যাক্স রেভিনিউ কালেকশন, তার একটা পোর্শন সেন্টার, একটা পোর্শন স্টেটের, অ্যাকর্ডিং টু দ্য রেশিও ডিটারমাইন্ড বাই দ্য ফাইন্যান্স কমিশন। দ্বিতীয় বছরে সেন্টারের যা ট্যাক্স রেভিনিউ, তার ওই একই পার্সেন্টেজে সেন্টার স্টেটের মধ্যে ভাগ হবে। থার্ড ইয়ারেও তাই, ফোর্থ ইয়ারেও তাই, ফিফথ ইয়ারেও তাই। এবার বাই দ্যাট টাইম নতুন ফাইন্যান্স কমিশন আসবে, তারা নতুন রেকমেন্ডেশন করবে, সেই অনুযায়ী নেক্সট 5 ইয়ার্স এ টাকা ডিভিশন হবে। এখন এই যে ইয়ারলি ওয়াইজ ফিনান্স কমিশনের ঠিক করে দেওয়া রেশিও অনুযায়ী সেন্টার এবং স্টেটের মধ্যে টাকা ভাগ হচ্ছে, এই ভাগটা হচ্ছে বলেই ওই ট্যাক্স রেভিনিউটাকে আমরা বলছি ডিভিজিবল পুল অফ ট্যাক্সেস। কিন্তু এবার যে বিষয়টা ভালো করে বোঝার সেটা হচ্ছে যে এই সেন্ট্রাল ট্যাক্সেস থেকে যে টাকাটা স্টেটকে দেওয়া হচ্ছে, সেই টাকাটার মধ্যে দু রকমের ফান্ড অ্যালটমেন্ট হয়। একটা হচ্ছে আনটাইড ফান্ড। দু রকমের ফান্ডের কথা মনে রাখবে, একটা হচ্ছে আনটাইড আর একটা হচ্ছে টাইড। আনটাইড এন্ড টাইড ফান্ড, এই দুটো কথার মানে কি? এই দুটো কথার মানে হচ্ছে যে যখন সেন্ট্রাল স্টেটকে টাকা দিচ্ছে, সেন্ট্রাল তার ট্যাক্সেস থেকে স্টেটকে টাকা ভাগ করে দিচ্ছে, তখন সেন্ট্রাল যদি ওই ফান্ডের টাকা বা স্টেটকে দেওয়া টাকা কি পারপাসে স্টেট খরচ করতে পারবে সেটা মেনশন করে দেয়, তার একটা কন্ডিশন যদি বলে দেয়, তাহলে যে পারপাসে সেন্ট্রাল স্টেটকে টাকা দিচ্ছে সেই পারপাসটা ছাড়া সেন্ট্রালের টাকা স্টেট অন্য কোনো পারপাসে খরচ করতে পারবে না। এই জাতীয় ফান্ডকে আমরা বলি টাইড ফান্ড। টাইড মানে কি? যুক্ত। কি যুক্ত? আসলে টাইড বলতে কি যুক্ত থাকার কথা বলছে? শর্ত থাকার কথা বলছে, একটা কন্ডিশন থাকছে। যেমন ধরো যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টকে টাকা দেয়, আমরা কয়েক বছর আগেই দেখেছি পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেন্ট্রাল তার স্কিমের টাকা যখন স্টেটকে দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে, সেটা টাইড ফান্ড, কারণ সেখানে স্কিমের জন্য সরকার টাকা দিচ্ছে। ফলে যে বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে সেটা সরকার রাস্তা তৈরির জন্য খরচা করতে পারে না, বা সরকারি কর্মচারীদের মাইনে দিতে খরচা করতে পারে না। দ্যাট হ্যাজ টু বি স্পেন্ট অনলি ফর দ্যাট স্পেসিফিক পারপাস। এইটা হলো টাইড ফান্ড। আর যদি এই ধরনের কোনো শর্ত না থাকে, অর্থাৎ শর্ত না থাকা মানে সেই টাকাটা দিয়ে রাজ্য সরকার রাস্তা বানাতে পারে, কিংবা ইরিগেশনের খরচা করতে পারে, সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারে, যা কিছু করতে পারে, যেহেতু সেখানে কোনো শর্ত থাকছে না, সেই ধরনের ফান্ডকে আমরা বলি আনটাইড ফান্ড, শর্তহীন ফান্ড।
এই যে সেন্ট্রাল ট্যাক্সেস থেকে স্টেটকে যে টাকাটা দেয়া হয় সেটা হচ্ছে আনটাইড ফান্ড, এটা টাইড ফান্ড নয়। অর্থাৎ সেন্ট্রাল তার ট্যাক্সেস থেকে যে টাকা স্টেটকে দিচ্ছে সেই টাকাটা স্টেট তার নিজের যে কোনো প্রয়োজনে খরচ করতে পারে। তাই এটা মনে রাখতে হবে, ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী সেন্ট্রাল ট্যাক্সেসের যে টাকা স্টেট পাচ্ছে সেই টাকাটা স্টেট যে কোনো পারপাসে খরচা করতে পারে, তাই এটাকে বলা হচ্ছে আনটাইড ফান্ড। এবং যে জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এখানে তো আমরা সেন্টার স্টেটের শেয়ারিং এর কথা বললাম। ফিনান্স কমিশন বলে দিল যে X:Y রেশিওতে সেন্ট্রাল ট্যাক্সেসের টাকা আগামী 5 বছর সেন্টার এবং স্টেটের মধ্যে ভাগ হবে। তাহলে যদি 100 টাকা সেন্টারের ট্যাক্স রেভিনিউ হয়, তাহলে সেন্টার এই 100 টাকার মধ্যে X রেশিওতে টাকা নেবে আর Y রেশিওতে টাকা স্টেটকে দেবে। এখন মনে করে এই রেশিওটা আমি যদি বলি যে সে 30:70, তাহলে মানে দাঁড়াচ্ছে যে 100 টাকার মধ্যে 30 টাকা হচ্ছে সেন্ট্রালের আর 70 টাকা হচ্ছে স্টেটের। এটাই ডিভিশন, কারণ 30:70 রেশিও ফিনান্স কমিশন বলে দিয়েছে। কিন্তু এবার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে 30 টাকা সেন্টার রাখলো, 70 টাকা স্টেটের জন্য রাখলো। কিন্তু আমাদের এখানে তো একটা স্টেট নেই, আমাদের তো এখানে 28টা স্টেট আছে। এই 28টা স্টেট এছাড়াও যার কথা এখানে ধরতে হবে, দুটো ইউনিয়ন টেরিটরি আছে, যে দুটো ইউনিয়ন টেরিটরির নিজস্ব লেজিসলেচার আছে, পন্ডিচেরি অ্যান্ড পুদুচেরি অ্যান্ড দিল্লি। সো দে আর অলসো লাইক স্টেট। তাহলে এই যে 28টা স্টেট আর দুটো ইউনিয়ন টেরিটরি, দিল্লি অ্যান্ড পুদুচেরি, এদের মধ্যে তো তার মানে 70 টাকা ভাগ হবে। 70 টাকা তো একজনের জন্য না, 70 টাকাই 30 জনের। 28 + 2 30 জনের জন্য 70 টাকা রাখা হয়েছে। তাহলে এই 70 টাকাটা তো এবার 30 জনের মধ্যে ভাগ হবে। এবার সেখানেও একটা ডিসপিউট অ্যারাইজ করবে যে কেরল কত চাইবে, ওয়েস্ট বেঙ্গল কত চাইবে, পাঞ্জাব কত চাইবে আর মণিপুর কত চাইবে। দ্যাট হ্যাজ টু বি সেটেলড। তাহলে যেরকম আমরা সেন্টার এবং স্টেটের মধ্যে ডিভিশনের ক্ষেত্রে, ট্যাক্স ডিভিশনের ক্ষেত্রে একটা অথরিটি রেখেছি ফাইন্যান্স কমিশন, সেই একই ফাইন্যান্স কমিশনের হাতে এই দায়িত্বটাও দেওয়া হয়েছে যে তোমার কাজ শুধু এটা বলে দেওয়া নয় যে টোটাল ট্যাক্স রেভিনিউ এর কতটা সেন্টার নেবে আর কতটা স্টেট নেবে। তুমি যতটা স্টেটকে দেওয়ার কথা বলছো সেই টাকাটা এবার স্টেট গুলোর মধ্যে কিভাবে ভাগ হবে তার ক্রাইটেরিয়াও তোমাকে ঠিক করে দিতে হবে। অর্থাৎ এই 70 টাকার মধ্যে মধ্যপ্রদেশ কত পাবে, মিজোরাম কত পাবে, কিংবা মহারাষ্ট্র কত পাবে, কিংবা গোয়া কত পাবে, এটাও তোমাকে ঠিক করে দিতে হবে। এখন এই যে দ্বিতীয় কাজটা, এই দ্বিতীয় কাজটা ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যেখানে কিন্তু কোনো পার্সেন্টেজ করার সুযোগ নেই। এখানে কোনো পার্সেন্টেজ বলে দেওয়া নেই যে 70 টাকার মধ্যে গোয়া পাবে 2%, ওয়েস্ট বেঙ্গল পাবে 4%, পাঞ্জাব পাবে 7%। এখানে পার্সেন্টেজের বদলে যেটা করা হয় সেটা হচ্ছে একটা, এটা পরে আমরা আলোচনায় আসব, কতগুলো ক্রাইটেরিয়া বলে দেয়া হয়, যে ক্রাইটেরিয়ার ওপর বেস করে ঠিক হয় কোন স্টেট কত টাকা পাবে। এই ক্রাইটেরিয়া গুলোকে একটা কমপ্লেক্স ফর্মুলাতে ফেলা হয়। সেই ফর্মুলাতে ফেললেই বেরিয়ে যায় যে গোয়া কত পার্সেন্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কত পার্সেন্ট হচ্ছে। কোনো পার্সেন্টেজ ফাইন্যান্স কমিশন বলে দেয় না, রাদার তার একটা সেট অফ কন্ডিশনস বলে দেয়, 5টা কন্ডিশন কি 7টা কন্ডিশন কি 4টে কন্ডিশন, এবং এই কন্ডিশন গুলো ভ্যারি করে ফ্রম ওয়ান ফাইন্যান্স কমিশন টু অ্যানাদার। এই কন্ডিশনস গুলোকে একটা কমপ্লেক্স ফর্মুলাতে ফিট করা হয়। কমপ্লেক্স ফর্মুলাতে ফিট করলেই স্টেট ওয়াইজ পার্সেন্টেজ গুলো বেরিয়ে আসে। সেই পার্সেন্টেজ অনুযায়ী 70 টাকা মধ্যে গোয়া কত পাবে, কেরল কত পাবে, কিংবা উত্তরপ্রদেশ কত পাবে, ইট ইজ ডিসাইডেড। তাহলে ফাইন্যান্স কমিশন কিন্তু এটাও ডিসাইড করে দিচ্ছে যে শেয়ার অফ ইচ স্টেট
from the share of state in the divisible pool। অর্থাৎ এই যে শেয়ার অফ স্টেট ইন দ্য ডিভিসিবল পুল, সেটাই হচ্ছে এই 70 টাকাটা। আর তার মধ্যে প্রত্যেকটা শেয়ারের, প্রত্যেকটা স্টেটের কতটা করে শেয়ার থাকবে তার জন্য তারা একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেয়। এই দুটো তো তারা করে দিল, সেই অনুযায়ী টাকা নয় স্টেট পেল, সেন্টার পেল। কিন্তু এখানেই তার কাজ শেষ হয়ে যাচ্ছে না। ফাইন্যান্স কমিশনের হাতে আরো একটা দায়িত্ব দেওয়া আছে আন্ডার আর্টিকেল 280। সেটা হচ্ছে যে ফাইন্যান্স কমিশনকে আরো একটা বিষয় ডিসাইড করতে হয়, আরো একটা বিষয় রেকমেন্ডেশন করতে হয়। সেটা হচ্ছে শেয়ার অফ ফান্ড অ্যান্ড গ্রান্টস টু বি ট্রান্সফার টু লোকাল বডিজ। লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, তাদেরকেও কিন্তু সেন্ট্রাল ফান্ড থেকে টাকা দেওয়া হয়। ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের হাতে সেন্ট্রাল ট্যাক্সেস এর টাকা পৌঁছায়। যে টাকাটা সেন্ট্রাল ট্যাক্সেস থেকে সারা দেশের মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতকে দেওয়া হচ্ছে, সেইটাকে আমরা বলি বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ফান্ড, একটা হলো গ্রান্ট। মূলত এটা মনে রাখবে, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের মতন লোকাল বডিগুলোকে সেন্ট্রাল ট্যাক্সেস থেকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় গ্রান্ট অর্থাৎ অনুদান। এবং যেটা এখানে মনে রাখার, এই গ্রান্ট কিন্তু দেওয়া হয় ফর স্পেসিফিক পারপাসেস। তার মানে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এবং পঞ্চায়েতকে সেন্ট্রাল যে তার ট্যাক্স থেকে গ্রান্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে টাইড নেচারের, স্পেসিফিক পারপাস। অর্থাৎ সেন্ট্রাল স্টেটকে টাকা দেয় আনটাইড ফান্ড হিসাবে, কিন্তু সেন্ট্রাল যে গ্রান্ট ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতকে দিচ্ছে সেটা হচ্ছে মোস্টলি টাইড গ্রান্ট। অর্থাৎ সেই টাকাটা যে পারপাসে পাঠাচ্ছে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতগুলোকে, ওই সেন্ট্রালের পাঠানো গ্রান্টের টাকাটা এক্স্যাক্টলি ওই পারপাসেই খরচা করতে হবে। এখন এই যে আমরা গ্রান্ট গুলোর কথা বলছি, গ্রান্ট গুলো কি কি ধরনের গ্রান্ট হয় সেটা অন্য আর্টিকেলের মধ্যে মেনশন করা আছে, সেটা পরে পড়াবো, এই টপিকের মধ্যেই পড়িয়ে দেবো। এখন বেসিক জিনিসটা ডিসকাস করে নি। তাহলে সেন্টার স্টেটের ভাগ, স্টেটগুলোর মধ্যে কি ক্রাইটেরিয়ার বেসিসে ট্যাক্সের টাকা ভাগ হবে, এবং সেন্ট্রাল ট্যাক্সেস থেকে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতগুলোতে কিভাবে গ্রান্ট পৌঁছাবে, অল আর ডিসাইডেড অ্যান্ড রেকমেন্ডেড বাই দ্য ফাইন্যান্স কমিশন। এই তিনটে হচ্ছে আর্টিকেল 280 অনুযায়ী ফাইন্যান্স কমিশনের বেসিক অ্যান্ড প্রাইমারি ফাংশনস। কিন্তু আর্টিকেল 280 তে আরো একটা ক্লজের মধ্যে বলে দেওয়া হয়েছে, দ্য টাইম অফ অ্যাপয়েন্টিং দ্য ফাইন্যান্স কমিশন ফর নেক্সট 5 ইয়ার্স। ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট হলো মানে এই প্রথম তিনটে কাজ তাকে করতে হবে, এটা আলাদা করে বলে দিতে হবে না যে তুমি সেন্টার স্টেটের ভাগ করবে, স্টেটের ভাগটা করবে, গ্রান্টের টাকা ভাগ করার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হলো, এটা বাই ডিফল্ট তার ফাংশন। কিন্তু ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করার সময় যদি যদি কোনো আদার ম্যাটার বা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ফাইন্যান্স কমিশনকে দেওয়া হয়, তাহলে সেইটাকে আমরা মানে সেই কাজটাও বা সেই রেসপন্সিবিলিটিটাও কিন্তু ফাইন্যান্স কমিশনকে নিতে হয়। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, যে 12th ফাইন্যান্স কমিশন যখন তৈরি হয়েছিল তখন তাকে একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, দ্যাট ইজ টু রিভিউ অর ইভ্যালুয়েট দ্য ফিসকাল পজিশন অফ স্টেটস and offered relief to those that enacted their FRBM Act। যারা FRBM Act অলরেডি ইন্ট্রোডিউস করেছে এবং তার পাশাপাশি স্টেটগুলোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি আছে এইগুলো দেখার দায়িত্ব ফাইন্যান্স কমিশনকে দেওয়া হয়েছে। কিংবা 13th and 14th ফাইন্যান্স কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমরা যদি জিএসটি নিয়ে আসি, তাহলে জিএসটি আনার ফলে তার ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি কি হতে পারে, সেটা মূলত 13th ফাইন্যান্স কমিশনকেই দেওয়া হয়েছিল। তারপরে 14th কেও কিছুটা দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই দায়িত্বগুলোর কথা তো আর্টিকেল 280 তে নেই। আর্টিকেল 280 তে কোথাও বলা নেই যে স্টেটের ফিসকাল পজিশনকে রিভিউ করে রিপোর্ট দেবে ফাইন্যান্স কমিশন,
বা জিএসটি বা অন্য কোনো ট্যাক্সেস এর ইম্প্যাক্ট সম্পর্কে রেকমেন্ডেশন বা রিপোর্ট দেবে ফাইন্যান্স কমিশন। তাহলে এই দায়িত্বগুলো কিভাবে তাদেরকে দেওয়া হলো? এই দায়িত্ব দেওয়াটা কি আনকনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল? নয়। কারণ আর্টিকেল 280 এটাও বলে দেওয়া হয়েছে দেন এনি আদার ম্যাটার অর রেসপন্সিবিলিটি referred to the finance commission by the president at the time of its appointment needs to be carried out. অর্থাৎ তাকে যদি নরমাল কাজগুলোর বাইরে অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই দায়িত্বটাও পালন করতে হবে ফিনান্স কমিশনকে। তাহলে এই চারটে বেসিক ফাংশন পারফর্ম করে হচ্ছে কে? ফাইন্যান্স কমিশন। তাহলে দেখো আমাদের দেশে যদি ইউনিটারি স্ট্রাকচার থাকতো, এই যে বলেছিলাম যে কনস্টিটিউশনের কিছু আইডিয়া রাখবে, আমাদের দেশটা যদি ইউনিটারি স্ট্রাকচার থাকতো তাহলে ফিনান্স কমিশনের দরকার পড়তো না। কারণ ইউনিটারি স্ট্রাকচারে কোনো পাওয়ার ডিভিশনের ব্যাপার নেই, সেখানে কোনো লিস্ট থাকতো না, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট বলে কোনো লিস্ট থাকতো না, সেখানে স্টেট ট্যাক্সেস, ইউনিয়ন ট্যাক্সেস বলে কোনো ভাগ থাকতো না, পুরোটাই সেন্ট্রালাইজড হতো, সেক্ষেত্রে কোনো ট্যাক্স শেয়ারিং এরও ব্যাপার থাকতো না। দ্যাট মিনস সেখানে ফিনান্স কমিশনেরও দরকার পড়তো না। সো ফিনান্স কমিশন আমাদের দেশে রেলিভেন্ট হচ্ছে only because we have a federal or precisely quasi federal structure. এবার প্রশ্ন হচ্ছে যে কোয়াজি ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেল স্ট্রাকচার নয় থাকলো, ফিনান্স কমিশন তার জন্য থাকলো, কিন্তু why there is a need for union taxes to be shared? স্টেটের জন্য তো লিস্ট অফ ট্যাক্সেস আছে, তুমি তোমার ট্যাক্স কালেক্ট করো, করে তুমি তোমার গভর্নমেন্ট চালাও, আমার যা ট্যাক্সেস আছে আমি সেই ট্যাক্সেস কালেক্ট করে আমি আমার সরকার চালাবো। তো ইউনিয়ন ট্যাক্সেস থেকে কেন স্টেটকে ভাগটা দিতে হবে? দেখো প্রথম কথা হচ্ছে, আমরা এটা আগেই আলোচনা করেছি, দেয়ার ইজ ডিভিশন অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। সেই অনুযায়ী ট্যাক্সেশন পাওয়ারটাও ব্রডলি ডিভাইডেড বিটুইন দেম। এখন এই যে সেন্টার এবং স্টেটের মধ্যে এই যে ট্যাক্স ডিভিশন করে দেওয়া আছে, এই ট্যাক্স ডিভিশনের যদি আমরা টাইপ বা তার নেচারটা দেখি তাহলে দেখব ইট ইজ tilted towards the government of India. Tilted means majority of the taxes are union taxes and relatively smaller number of taxes are state taxes. সেন্ট্রালের হাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাক্সেস কালেকশনের প্রভিশন রাখা হয়েছে, স্টেটগুলোর হাতে অল্প স্বল্প রাখা হয়েছে। তার ফলে যেটা বোঝা যাচ্ছে যে স্টেটের কিন্তু ট্যাক্স কালেক্ট করার সুযোগটা কম, তার ট্যাক্স রেভিনিউ এর সুযোগটা কম। দ্যাট মিনস স্টেটের ওপর কিছু ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, যেহেতু তারা অল্প বিস্তর কিছু ট্যাক্সেস কালেক্ট করতে পারে। কিন্তু তাদের ট্যাক্স কালেকশনের জায়গাটা লিমিটেড হলেও দে নিড টু টেক লট অফ রেসপন্সিবিলিটি, they need to deliver lot of public goods. Public goods কথাটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ধরনের গুডস গুলো গভর্নমেন্ট প্রোভাইড করে ফর অল অফ আস, নট ফর এনি পার্টিকুলার ওয়ান। সেটা রোড হতে পারে, স্ট্রিট লাইট হতে পারে, গভর্নমেন্ট হসপিটাল হতে পারে, ব্রিজ হতে পারে, ইরিগেশন হতে পারে, এনিথিং। এইগুলোকে আমরা পাবলিক গুড বলি। যেমন সেন্ট্রালের ক্ষেত্রে যদি পাবলিক গুডের কথা বলি, যেমন ধরো ডিফেন্স, ইট ইজ ফর অল। এই ইট ইজ ফর অল হলেই পাবলিক গুড হবে তা নয়, পাবলিক গুডের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমাদের ডাব্লিউবিসিএস এ খুব একটা লাগে না, এগুলো কোর ইকোনমিক্স এর বিষয়, এগুলো এই সিজিএল টিজিএল পড়তে গেলে লাগে। এখন বিষয়টা হচ্ছে পাবলিক গুডের রেসপন্সিবিলিটি স্টেটেরও আছে, সেন্টারেরও আছে। স্টেটকে তার পাবলিক গুড রেসপন্সিবিলিটি নিতে হয়, তার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, অর্থাৎ তার এক্সপেন্ডিচার ইজ নট লিমিটেড, এক্সপেন্ডিচার ইজ বিগ এনাফ, বাট তার রেভিনিউ স্কোপ ইজ লিমিটেড। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যেভাবে ফিনান্সিয়াল রিলেশনটা ডিসাইড করা হয়েছে কনস্টিটিউশনে, তাতে স্টেট ইজ ইন এ লিমিটেড কন্ডিশন টু ক্যারি আউট ইটস অল রেসপন্সিবিলিটিস। ফলে এই যে একটা স্টেটের লিমিটেশন রয়েছে,
সেই লিমিটেড নেচার অফ দ্য স্টেট ফাইন্যান্স সেটাকে কিন্তু ওভারকাম করার জন্য এই ফাইন্যান্স কমিশনের মাধ্যমে আমরা কি করি, সেন্ট্রাল ফান্ডের টাকা থেকে স্টেটকে টাকা দিই। অর্থাৎ তোমাকে লিমিটেড অবস্থায় রাখা হয়েছে, কিন্তু তোমাকে সাহায্য করার জন্য সেন্ট্রাল ট্যাক্সেস থেকে স্টেটকে দেওয়া হচ্ছে। তার পেছনে যুক্তি আর একটা আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল কিন্তু ট্যাক্স গুলো সেন্ট্রাল বলে কোনো আলাদা জায়গা থেকে কালেক্ট করছে না, দে আর কালেক্টিং ইট ফ্রম দি স্টেট ইটসেলফ। সেন্ট্রালের প্রথম ডিরেক্ট ট্যাক্স হিসাবে যখন আমরা পার্সোনাল ইনকাম ট্যাক্স পড়েছিলাম, হু আর পেইং পার্সোনাল ইনকাম ট্যাক্স? The people of West Bengal, people of Mizoram, people of Tripura, people of Kerala, and people of Madhya Pradesh. So central is collecting personal income tax from the state, collecting corporation tax from the state, collecting GST from the state, or the people of the state. So every state has the right on that union taxes. যেহেতু তাদের ইউনিয়ন ট্যাক্সেস এর উপর রাইট আছে, তাই তাদেরকে সেই রাইটটা দেওয়া হচ্ছে বাই শেয়ারিং দ্য ইউনিয়ন ট্যাক্সেস অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন অফ দি ফাইন্যান্স কমিশন। তাহলে কেন ট্যাক্সের টাকা দেওয়া হবে? তার দুটো প্রধান যুক্তি, যে স্টেটের ফাইন্যান্স গুলোকে লিমিটেড রাখা হয়েছে, দ্বিতীয়ত এই সেন্ট্রালের টাকার উপর, ট্যাক্সের টাকার উপর স্টেটের একটা ভ্যালিড জাস্টিফাইড রাইট আছে, তাই সেটার জন্যই তাদেরকে সেন্ট্রাল ট্যাক্সেস থেকে স্টেট গুলোকে টাকা দেওয়া হয়। এইবার যে জায়গাটা ভাইটাল, সেটা হচ্ছে যদি আমরা আর্টিকেল 208 এর অরিজিনাল ভার্সনটা পড়ি, অরিজিনাল ভার্সন মিন্স 1950 বা 1949 এর 26 নভেম্বর যে কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডপ্ট করা 26 নভেম্বর 1949 এর যে কনস্টিটিউশন, তার মধ্যে যে আর্টিকেল 280 লেখা ছিল, সেই আর্টিকেল 280 তে লেখা ছিল যে অনলি দ্য ইনকাম ট্যাক্স অ্যান্ড ইউনিয়ন এক্সাইজ ডিউটি, ইউনিয়ন এক্সাইজ ডিউটি আর ইনকাম ট্যাক্স, এই দুটো থেকে যে টাকা সেন্ট্রালের কাছে আসবে সেইটুকু টাকাই হবে ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস। অর্থাৎ যত ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স আছে সেন্ট্রালের, তার মধ্যে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে শুধুমাত্র ইনকাম ট্যাক্স, আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে শুধুমাত্র ইউনিয়ন এক্সাইজ ডিউটি, এইটাই শুধুমাত্র ডিভিসিবল পুল অফ ট্যাক্স হিসাবে ধরা হবে। এবং এই দুটো ট্যাক্স থেকে পাওয়া যে ট্যাক্সের টাকা, সেটাই সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী ডিভাইড হবে। এটাই এত বছর হয়ে এসেছে। কিন্তু 2000 ইন দ্য ইয়ার 2000 সেখানে কনস্টিটিউশনের আর্টিকেল 280 এর একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, and by that amendment এটা ঠিক করা হয় যে now onwards all central taxes, that means all direct and all indirect taxes থেকে যে টাকা সেন্ট্রালের কাছে আসবে, সেই টোটাল ট্যাক্সটাই হবে ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস। সেই টোটাল ট্যাক্সটাই হবে ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস। অর্থাৎ সমস্ত ডিরেক্ট ট্যাক্স এবং সমস্ত ইনডিরেক্ট ট্যাক্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যা আর্নিং হবে, সেই টোটাল ট্যাক্সের টাকাটা ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু সেন্টার এবং স্টেটের মধ্যে ভাগ হবে। তার মানে এতদিন যেখানে ভাগ হচ্ছিল শুধুমাত্র পার্সোনাল ইনকাম ট্যাক্স আর এক্সাইজ ডিউটির টাকাটা, 2000 সাল থেকে আর্টিকেল 280 তে একটা অ্যামেন্ডমেন্ট করা হলো। অ্যামেন্ডমেন্টটা মনে রাখবে, 80th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 80তম ভারতীয় সংবিধানের সংশোধন করে ওই আর্টিকেল 280 এর মধ্যে বলা হলো যে নাও অনওয়ার্ডস অল সেন্ট্রাল ট্যাক্সেস আর টু বি ডিভাইডেড বিটুইন সেন্টার এন্ড স্টেট। তার মানে 2000 সাল থেকে স্টেট গুলোকে আরো বেশি করে সেন্ট্রাল ট্যাক্সেস এর টাকা পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো এই 80th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। কিন্তু যেটা এখানে মনে রাখা দরকার সেটা হচ্ছে সমস্ত ট্যাক্সের টাকা ভাগ হবে ঠিক কথা, কিন্তু দুটো জিনিসের টাকা ভাগ হবে না। যে দুটো জিনিসের টাকা সেন্টারের নিজের কাছেই থাকবে, সেখান থেকে স্টেটকে কোনো শেয়ার দেয়া হবে না, সেটা হচ্ছে অল কালেকশন ফ্রম সেস অ্যান্ড সারচার্জ। পাবলিক ফাইন্যান্সে আমরা যে সেস অ্যান্ড সারচার্জ পড়েছিলাম,
সেই সেস এন্ড সারচার্জ যা যা থাকবে, যা যা সেন্ট্রাল সেস এবং সারচার্জ বসাবে, সেখান থেকে সেন্ট্রালের সেস থেকে আর সারচার্জ থেকে যে টাকাটা আসবে, সেই টাকাটা কিন্তু সেন্টার স্টেটের মধ্যে ভাগ হবে না, অর ইট উইল নট বি পার্ট অফ ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস। এই সেস এবং সারচার্জের টাকা আগেও ভাগ হতো না, 2000 সালের আগেও ভাগ হতো না, 2000 সালের পরেও ভাগ হবে না। কিন্তু 2000 সালের আগে যে ট্যাক্সের গুলো টাকা সেন্টার থেকে স্টেটের কাছে ভাগ যেত না, সেইগুলো কিন্তু 2000 সালে ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস এর মধ্যে ঢুকে পড়লো। So this is how now the Finance Commission recommendation is implemented. তাহলে কাকে ফাইন্যান্স কমিশন বলে, কি তার বেসিক কাজ, কেন সেখানে ট্যাক্স ডিভিশন করার কথা বলা হয়েছে, and how that tax are divided, এটা পরে আসবো, একদম ক্লিয়ারলি জিনিসটা বলবো পরে, যে কোন ফ্রিকোয়েন্সিতে প্রতি বছর টাকা দেওয়া হয়, সেন্টার স্টেটকে টাকা কিভাবে দেয়। এবারে যে জায়গায় আসবো সেটা হচ্ছে যে কম্পোজিশন অফ ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 280 কিন্তু আমাদের ফাইন্যান্স কমিশনের কম্পোজিশনের কথা বলে দেয়। কম্পোজিশন পড়লে দেখা যাচ্ছে যে সেখানে একজন চেয়ারম্যান থাকার কথা বলা হয়েছে। দেয়ার উড বি এ চেয়ারম্যান হু উইল বি দ্য হেড অফ এভরি ফাইন্যান্স কমিশন। যখন প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করা হবে, তখন ক্যাবিনেট একজন চেয়ারম্যানের নাম ঠিক করে দেবে। তার সঙ্গে থাকবেন 4 জন আদার মেম্বার, যে 4 জন আদার মেম্বারকে অ্যাপয়েন্ট করা হবে। অল অ্যাপয়েন্টমেন্ট আর ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, অবশ্যই, বাট প্রেসিডেন্ট ডাজন্ট ডিসাইড দ্য নেমস। আর এই যে চেয়ারম্যান যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে বা যে মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, all are eligible for reappointment. That means এদেরকে যখন অ্যাপয়েন্ট করা হচ্ছে ফর দ্য কমিশন, তখন এদেরকে আবার পরবর্তী কমিশনে চাইলে ফিরিয়ে আনা যেতে পারে। অর্থাৎ আজকে যিনি চেয়ারম্যান এবং তার সাথে যে 4 জন মেম্বার রয়েছে, তাদেরকে নিয়ে যে ফাইন্যান্স কমিশন, পরবর্তী ফাইন্যান্স কমিশনে আমি চাইলে সেম চেয়ারম্যানকে আবার চেয়ারম্যান করতে পারি, সেম মেম্বারদেরকে বা এদের সবাইকে না হলো এদের দুজনকে আবার আমি এখানে মেম্বার করতে পারি। আবার আমি আজকে যারা মেম্বার আছে তাদের মধ্যে কাউকে আমি পরবর্তী কমিশনে চেয়ারম্যান করতে পারি, বাকিদের সবাইকে নরমাল মেম্বার রাখতে পারি। So in any way, ভাবতে গেলে all members of a finance commission can be reappointed in the next or subsequent finance commission. ফাইন্যান্স কমিশন গুলোতে এদেরকে কিন্তু কি করা হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অর্থাৎ রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখন দেখো, এই যে আমরা চেয়ারম্যান এবং আদার মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করার কথা বলছি, সেখানে কিসের বেসিসে ঠিক হবে, হোয়াট উড বি দ্য ক্রাইটেরিয়া অন দ্য বেসিস অফ এই মেম্বারদেরকে সিলেক্ট করা হবে, সেই ব্যাপারেও কিন্তু আর্টিকেল 280 কি বলেছে। আর্টিকেল 280 কোনো এলিজিবিলিটি, কোনো কোয়ালিফিকেশন বলে দেয়নি। কনস্টিটিউশনে যেমন বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্টে, যেমন মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে হি হ্যাজ টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, হি হ্যাজ টু বি এ মেম্বার, হি হ্যাজ টু বি age of 25 years for Lok Sabha and 30 years for Rajya Sabha। কিংবা সেখানে আমরা প্রভিশন পাচ্ছি যে no such member can hold any office of profit। এই ধরনের কোনো ক্রাইটেরিয়া আর্টিকেল 280 তে বলা হয়নি। কিন্তু বহু অন্যান্য কনস্টিটিউশনাল আর্টিকেলের মতন এই আর্টিকেলেও বলে দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স, দেয়ার কন্ডিশন অফ সার্ভিস, এইগুলো তৈরি করতে যদি করার দরকার পড়ে, হু উইল বি অথরাইজ টু ডু সো, পার্লামেন্ট, এন্ড ফর দ্যাট দে নিড টু মেক আ ল। অর্থাৎ পার্লামেন্টের হাতে এইগুলো ঠিক করার ক্ষমতা দেওয়া হয়েছে, কনস্টিটিউশন আর্টিকেল 280 এর মধ্যে কিছু বলে দেয়নি। অর্থাৎ যদি এই ব্যাপারে পরবর্তী সময়ে কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ইউনিয়ন পার্লামেন্ট এই ব্যাপারে বিল আনবে, বিল পাস করবে, এই ব্যাপারে ল তৈরি করবে, সেই ল এর মাধ্যমে ঠিক হবে ফিনান্স কমিশনের মেম্বারদের কোয়ালিফিকেশন বা তাদের কন্ডিশন অফ সার্ভিস কি হবে। সেই অনুযায়ী দেখো 1951 এ ফিনান্স কমিশন অ্যাক্ট
তৈরি করা হলো ইউনিয়ন পার্লামেন্টে এবং সেখানেই ডিসাইড করে দেওয়া হলো যে এদের কন্ডিশন অফ সার্ভিস কি হবে বা তাদের কোয়ালিফিকেশন কি হবে এবং এদের যে কোয়ালিফিকেশন বা কন্ডিশন অফ সার্ভিস ঠিক করা হলো শুধু তাই নয়, সেখানে তাদের ডিসকোয়ালিফিকেশনের কথাও মেনশনড আছে। অর্থাৎ কোন পরিস্থিতিতে একজন মেম্বার অফ ফাইন্যান্স কমিশনকে রিমুভ করা যায় বা ডিসকোয়ালিফাই করা যায় বা তাদেরকে কোনো মিসলেনিয়াস পাওয়ারের কথাও এই অ্যাক্টে বলা আছে। সুতরাং এই সমস্ত ব্যাপারটা কিন্তু এনঅ্যাক্টেড বাই দ্য পার্লামেন্ট এবং সেই অনুযায়ী কাজ চলে এবং 1951-এ তৈরি হওয়া যে অ্যাক্ট সেটা মাঝে সাঝে কোনো কোনো জায়গায় অ্যামেন্ডমেন্টও হয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্স কমিশনের কম্পোজিশন। সো এটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটা একটা 5 মেম্বার কমিশন, একটা 5 জনের তৈরি কমিশন, একজন চেয়ারম্যান সঙ্গে 4 জন মেম্বার থাকছেন। এইবার দেখো যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফাইন্যান্স কমিশনটা কি ধরনের বডি। এটা তো কনস্টিটিউশনাল বডি বুঝলাম, বিকজ তার ফরমেশন তার প্রভিশনটাই কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে, তাই এটা কনস্টিটিউশনাল বডি। কিন্তু এই ফাইন্যান্স কমিশনের কাজ অনুযায়ী সে কি ধরনের কাজ করে, তার নেচার অফ ফাংশনস কি, সেই অনুযায়ী দেখতে গেলে তাকে আমরা কোয়াজি জুডিশিয়াল বডি বলি। আমরা কোয়াজি ফেডারাল জানি, কোয়াজি জুডিশিয়াল মানে কি? কোয়াজি ফেডারাল মানে হচ্ছে বাংলা করলে দাঁড়ায় যে এটা একটা প্রায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, প্রায় নিয়ার টু, তাই এটাকে কোয়াজি বলা হচ্ছে। তাহলে কোয়াজি জুডিশিয়াল মানেও এটা প্রায় একটা জুডিশিয়াল বডি, পুরোপুরি জুডিশিয়াল বডি নয়, লাইক সুপ্রিম কোর্ট, হাই কোর্ট অর লোয়ার কোর্ট, বাট লাইক এ কোর্ট, বাট লাইক এ জুডিশিয়াল বডি, এটা ভেরি মাচ ক্লোজ টু দ্যাট। তাই এদেরকে বলা হচ্ছে কোয়াজি জুডিশিয়াল বডি। তার কারণ এই বডিটার হাতে সিভিল কোর্টের সমস্ত পাওয়ার দেওয়া আছে। সিভিল কোর্টের পাওয়ার দেওয়া আছে মানে কি, ইন হোয়াট সেন্স? এই ফাইন্যান্স কমিশন তারা যে কোনো কাউকে সামন করতে পারে। সামানিং ওয়ার্ডটা আমরা পার্লামেন্ট পড়তে গিয়ে পাই, সামানিং অফ পার্লামেন্ট, সেই একই অর্থে ব্যবহার হচ্ছে। এই বডিটা কাউকে সামন করলে তার অ্যাটেন্ডেন্সটাকে এনফোর্স করতে পারে। দ্যাট মিনস ইফ দ্য ফাইন্যান্স কমিশন সামন সামবডি, if finance commission asks somebody to be present before the commission physically, and if that person doesn't present himself or herself, তার অ্যাটেন্ডেন্সটাকে কম্পালসারি করবে, সেটাকে এনফোর্স করতে পারে ফাইন্যান্স কমিশন। কোর্ট যখন আমাদের কাউকে সামন করে, সেই সামন লেটারটা পাওয়ার পরে আমি যদি কোর্টে না যাই, কোর্ট হ্যাজ দ্য রাইট to make me present in the court even by force. আমি কোর্টে উপস্থিত না হলে কোর্ট অর্ডার দিয়ে লোকাল থানা থেকে আমাকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে গিয়ে কোর্টের জাজের সামনে প্রেজেন্ট করাতে পারে। এখানেও তাই, অর্থাৎ এখানে তারা পুলিশ ফোর্স ইউজ করতে পারে না, বাট এখানে কাউকে ডেকে পাঠালে তিনি সেটাকে রিফিউজ করতে পারেন না। হি হ্যাজ টু বি প্রেজেন্ট বিফোর দ্য ফাইন্যান্স কমিশন। এছাড়া তিনি যে কোনো এই ফাইন্যান্স কমিশনের মেম্বাররা সরকারের কাছ থেকে, সেটা স্টেট হোক, সেন্টার হোক, যে কোনো কারোর কাছ থেকে হোক, লোকাল বডিজ হোক, তাদের কাছ থেকে পাবলিক রেকর্ড চেয়ে পাঠাতে পারে, যেখানে যে ইনফরমেশন বা রেকর্ডস গুলো তাদের রেকমেন্ডেশন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে, সেই রকম ইনফরমেশন চেয়ে পাঠাতে পারে। আর নো গভর্নমেন্ট অথরিটি ক্যান রিফিউজ টু সাবমিট এনি সাচ রেকর্ড অর ইনফরমেশন। এই অর্থে তারা যেহেতু এই এনফোর্সমেন্টটা করতে পারছে, এই কারণেই তাদেরকে ক্লোজ টু আ কোর্ট ভাবা হয়েছে বা বলা হচ্ছে, তাই তাদেরকে বলছি আমরা কোয়াজি জুডিশিয়াল বডি। এইবার যে জায়গাটা এখানে একটু আলাদা করে বলার, সেটা হচ্ছে প্রেসিডেন্ট তিনি তো একটা ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করে দিলেন। ফাইন্যান্স কমিশন যখন অ্যাপয়েন্টেড হয় তখন মনে রাখবে ফাইন্যান্স কমিশনকে একটা স্পেসিফিক ডেডলাইন দিয়ে দেওয়া হয় যে বাই হুইচ টাইম পিরিয়ড, বাই ওয়েন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর রেকমেন্ডেশন। আজকে যদি একটা ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করা হয়, তাকে 1 বছর যদি সময় দেওয়া হয় যে সে ইউর ডেডলাইন ইজ
5th অক্টোবর 2025, তাহলে এই নেক্সট এক বছরের মধ্যে এই ফাইন্যান্স কমিশনকে তার সমস্ত রিকমেন্ডেশন, তার রিপোর্ট রেডি করে ফেলতে হবে। ইন এক্সট্রিম কেসেস, in special cases, they can ask for extension. That is a different thing. তো এক্সটেনশন হলেও তো একটা ডেডলাইন থাকবে, যে 15 দিনের এক্সটেনশন কি 2 মাসের এক্সটেনশন। সো হোয়াটএভার বি দ্য ফাইনাল ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে তাকে রিপোর্ট তৈরি করতে হচ্ছে, and report would be submitted to whom? To the president. কারণ প্রেসিডেন্টই তার অ্যাপয়েন্টিং অথরিটি। প্রেসিডেন্টের কাছে মেম্বার্স অফ দ্য ফাইন্যান্স কমিশন, চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন, তারা ফাইন্যান্স কমিশনের রিপোর্ট বা রেকমেন্ডেশন সাবমিট করে। এবার এই প্রেসিডেন্ট যেহেতু তিনি অ্যাপয়েন্ট করেছেন, তাই তার কাছে রিপোর্ট সাবমিট হলো। এবার রিপোর্ট প্রেসিডেন্টের কাছে পড়ে থাকাটা কোনো অর্থ হয় না। দেন প্রেসিডেন্ট উইল ফরওয়ার্ড দিস রেকমেন্ডেশন টু দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট। এটা লোকসভা এবং রাজ্যসভাতে প্রেজেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট রিপোর্ট রিসিভ করার পর, রেকমেন্ডেশন রিসিভ করার পর এটা তিনি হাউসে পাঠিয়ে দেবেন, so that house or the member of parliament and through them the people of the country can come to know about that how in next 5 years central taxes would be divided, how much center will have, how much state will have, and how much each state will have. এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষ, এমপি, গভর্নমেন্ট প্রত্যেকের জানার সুযোগ হয় এই রিপোর্টটা লোকসভা এবং রাজ্যসভায় প্রেজেন্ট করার মধ্যে দিয়ে। So that is basically how the finance commission report is made. আমরা অলরেডি ফাইন্যান্স কমিশনের ফাংশন গুলো পড়েছি, কিন্তু সেগুলোকে এবার একটু স্পেসিফিক ম্যানারে পড়তে হবে। আমরা আইডিয়াটা নিয়েছি, কনসেপ্টটা জানা হয়ে গেছে, কিন্তু এবার এই ব্যাপারগুলোকে একটু টেকনিক্যালি পড়তে হবে। এই যে ফাংশনস অফ আমরা ফিনান্স কমিশনের কথা বলছি, এইটাকে আমরা প্রথম কি বলেছি, যে তার কাজ হচ্ছে ইউনিয়ন এবং স্টেট এই দুজনের মধ্যে ট্যাক্স ডিভিশনটা করে দেওয়া, কি রেশিওতে টাকা ভাগ হচ্ছে এটা ঠিক করে দেওয়া, সেন্টার কত পাবে আর স্টেট কত পাবে, এই ডিভিশনটাকে বলা হয় ভার্টিক্যাল ডেভলিউশন। এই ডেভলিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডেভলিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। যখন ডিভিজিবল পুল অফ ট্যাক্সেসটা সেন্টার আর স্টেটের মধ্যে ভাগ হচ্ছে, এটাকে আমরা বলি ভার্টিক্যাল ডেভলিউশন। এবার ধরো এই যে স্টেটের জন্য যে টাকাটা রাখা হলো, এই টাকাটাই তো এবার বিভিন্ন স্টেটের মধ্যে ভাগ হবে। সেখানে আমি বলেছি কতগুলো ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়া গুলো ফর্মুলাতে ফেলে ঠিক হয় কেরল কত পাবে কি ওয়েস্ট বেঙ্গল কত পাবে। সেই যে রেসপেক্টিভ স্টেট তারা কতটা অ্যালোকেশন পাবে, কিভাবে স্টেটের জন্য রেখে দেওয়া টাকাটা 28টা স্টেট আর 2টো ইউনিয়ন টেরিটরির মধ্যে ভাগ হবে, তার ক্রাইটেরিয়াটাকে বলা হয় হরাইজন্টাল ডেভলিউশন। তাহলে ভার্টিক্যাল ডেভলিউশন ঠিক করা, হরাইজন্টাল ডেভলিউশন ঠিক করা, এই দুটো ফিনান্স কমিশনের কাজ। 3 নম্বর কাজ হচ্ছে গ্রান্টিনেড টু স্টেটস। নতুন জিনিস আসছে যেটা আমরা আগে আলোচনা করিনি। দেখো, সেন্ট্রাল ট্যাক্সেস থেকে স্টেটকে টাকা দেওয়ার পাশাপাশি স্টেট গভর্নমেন্ট গুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদাভাবে কিছু গ্রান্ট প্রোভাইড করে। তার মানে স্টেট সেন্টারের কাছ থেকে দু রকমের টাকা পায়, একটা ট্যাক্সেসের শেয়ার পায় আর একটা গ্রান্ট হিসাবে টাকা পায়, যে গ্রান্টটাকে বলা হচ্ছে গ্রান্টিনেট। এই গ্রান্টিনেট কি কি ধরনের হয়, ফাইন্যান্স কমিশন এই ব্যাপারেও রেকমেন্ডেশন করে যে কোন স্টেট কোন ক্রাইটেরিয়ার বেসিসে কতটা গ্রান্ট পাবে, যেটাকে আমরা বলছি গ্রান্টিনেট। মূলত 3 রকমের গ্রান্টিনেট আছে। যেটা কে পায়, যেটা স্টেট পায়, এটা লোকাল অথরিটিকে, যেটা আগে পড়েছো
মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতকে সেন্ট্রাল ট্যাক্সেস থেকে যে গ্রান্ট দেওয়া হয় এটা সেই গ্রান্ট নয়, এটা স্টেটকে দেওয়া গ্রান্ট। স্টেটকে 3 রকমের গ্রান্ট দেয়। প্রথম হচ্ছে রেভিনিউ ডেফিসিট গ্রান্ট। হোয়াট ইজ রেভিনিউ ডেফিসিট গ্রান্ট? দেখো, আমরা পাবলিক ফাইন্যান্স পড়তে গিয়ে বিভিন্ন বাজেট ডেফিসিটের কনসেপ্ট পেয়েছি, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট। ফাইন্যান্স কমিশন তারা যখন তাদের রেকমেন্ডেশন তৈরি করে তখন প্রত্যেকটা স্টেটের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অ্যাসেস করে। সেই অ্যাসেসমেন্ট করতে গিয়ে তারা যখন দেখবে যে কোনো একটি গভর্নমেন্টের রেভিনিউ ডেফিসিট ইজ ভেরি হাই, তাকে রেভিনিউ ডেফিসিটটা যাতে সে কমাতে পারে তাই ওই পারপাসে কিছু তারা গ্রান্ট প্রোভাইড করবে বা সাজেস্ট করবে। তাহলে স্টেটগুলোর রেভিনিউ ডেফিসিট গ্রান্ট প্রোভাইড করার জন্য কমিশন রেকমেন্ড করে, বাট ইট উড বি নট বি প্রোভাইডেড টু অল স্টেট। এটা সমস্ত স্টেটকে দেয়া হবে না, এটা দেয়া হবে স্পেসিফিক কিছু স্টেটের যাদের রেভিনিউ ডেফিসিট ইজ আউট অফ কন্ট্রোল অর ভেরি হাই। সেন্ট্রাল থেকে স্টেটের টাকা যখন ভাগ হচ্ছে তখন সেই টাকা সবাই পাচ্ছে। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির জন্য যে গ্রান্ট ইস্যু হচ্ছে সেটা সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পাচ্ছে, বাট revenue deficit grant will be provided to a specific or selected number of states। সেখানে পরিষ্কারভাবে বলে দেয়া থাকে যে কোন কোন স্টেটগুলো টাকা পাবে, কতটা করে টাকা পাবে। এছাড়া দেয়া হয় সেক্টরাল গ্রান্ট। সেক্টরাল গ্রান্ট ইজ রিসিভড বাই অল স্টেটস। সেক্টরাল মানে কি? স্পেসিফিক কিছু কারণে গ্রান্ট দিচ্ছে স্টেটগুলোকে। আমি প্রথমে কি পড়িয়েছি যে স্টেটকে সেন্ট্রাল থেকে ট্যাক্সের যে টাকা দেয়া হয় সেটা আনটাইড ফান্ড, সেটা সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে স্টেট খরচা করতে পারে। কিন্তু গ্রান্ট হিসাবে মানে সেক্টরাল গ্রান্ট হিসাবে যে টাকাটা স্টেটকে সেন্ট্রাল পাঠাচ্ছে দিচ্ছে সেই টাকাটা কতগুলো সেক্টরে খরচ করার জন্য দিচ্ছে। ধরো বললো স্যানিটেশন, ধরো বললো ম্যালনিউট্রিশন ইরাডিকেশন, কিংবা বললো রুরাল ইলেকট্রিফিকেশন, কিংবা বললো ফর প্রাইমারি এডুকেশন। এই যে পার্টিকুলার পারপাসে খরচ করার জন্য স্টেটকে আলাদাভাবে গ্রান্ট দেয় সেন্ট্রাল বা দিতে পারে সেন্ট্রাল, সেটা দেবেই তা বলছি না, দিতে পারে। যে পারপাসে যে সেক্টরের জন্য স্টেটকে আলাদাভাবে আনটাইড ফান্ড ছাড়াও আলাদাভাবে গ্রান্ট দিচ্ছে সেই টাকাটা স্টেটকে ওই পার্টিকুলার সেক্টর বা পারপাসেই খরচা করতে হবে। এছাড়া স্টেটকে রেকমেন্ড করা হতে পারে ফর পারফরমেন্স বেসড ইনসেন্টিভের জন্য, পারফরমেন্স বেসড গ্রান্টের জন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে স্টেটের ধরো দুটো তিনটে জায়গা, সাধারণ ক্ষেত্রে যেটা হয়ে থাকে কোনো একটা স্টেটের একটা পার্টিকুলার এরিয়াকে আইডেন্টিফাই করা হলো যেখানে স্টেট ইজ ইন এ ভেরি পুয়ার কন্ডিশন। সেই এরিয়াটা কি? সেই এরিয়াটা ধরো বলা হলো প্রাইমারি এডুকেশন ফর ইনস্ট্যান্স। এবার স্টেটের জন্য ফিনান্স কমিশন রেকমেন্ড করলো যে তোমাকে একটা পারফরমেন্স বেসড ইনসেন্টিভ দেওয়া হবে, যে তুমি এই ক্ষেত্রে যদি একটা সার্টেন স্ট্যান্ডার্ড যদি অ্যাচিভ করতে পারো, তুমি তোমার এক্সিস্টিং স্ট্যান্ডার্ড থেকে যদি সেই টার্গেটেড স্ট্যান্ডার্ডটাতে নিজেকে আপলিফট করতে পারো, দেন ইউ উইল গেট সার্টেন গ্রান্ট ইন ফর্ম অফ ইনসেন্টিভ। যেরকম সেলস পার্সনদের কোম্পানি বলে যে তোমার একটা মাইনে আছে ভাই, 10,000 টাকা তুমি প্রতি মাসে পাবে। এবার হচ্ছে ইনসেন্টিভ, তুমি 1 লাখ টাকা সেল করলে 10% পাবে, 2 লাখ টাকা সেল করলে 10% পাবে। সেই একই জিনিস তোমার জন্য স্পেসিফিক কিছু বেসিক গ্রান্ট ফান্ড এগুলো রয়েছে, কিন্তু কিছু কিছু ইনসেন্টিভ বেসড গ্রান্টও কিন্তু প্রোভাইড করতে পারে। দেবেই যে প্রত্যেক ফাইন্যান্স কমিশনে তা নয়, এটা কোনো বছর থাকে কোনো বছর থাকে না। এবার এই যে গ্রান্ট গুলো এটা কতটা অ্যাকচুয়ালি স্টেটকে দেওয়া হবে সেটা ফাইন্যান্স কমিশনের এই গ্রান্ট গুলো কিন্তু ইউনিয়ন বাজেটে মেনশন করা থাকে। কারণ কি বলেছি? কারণ টাকাটা প্রথমেই বলে দিয়েছি টাকাটা প্রতি বছরের হিসাবে দেওয়া হয়। মানে একটা ফিনান্সিয়াল ইয়ারে স্টেট গুলোকে কত টাকা দেওয়া হবে বা গ্রান্ট গুলোকে কত টাকা দেওয়া হবে সেটা তো বছরের রেভিনিউ অনুযায়ী হিসাব করা হয়। তাই ইউনিয়ন বাজেটেও সেন্টারকে এটা দেখাতে হয় যে তার গ্রান্ট বাবদ
বা স্টেটকে শেয়ার দেওয়া বাবদ কত টাকা খরচা হবে। এবার ইউনিয়ন বাজেটে যেটা তারা মেনশন করছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। এখন এই যে আমরা ফান্ডগুলোর কথা বলছি, এই ফান্ডগুলোর ক্ষেত্রে যদি লোকাল বডিজের ফান্ডের কথায় আসি, স্টেটের ফান্ড তো হয়ে গেল, তাহলে লোকাল বডিকে দুটো ধরনের গ্রান্ট দেওয়া হচ্ছে, একটা রুরাল আর একটা আরবান লোকাল বডিকে, অর্থাৎ এটা পঞ্চায়েতের, এটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের। এখন পঞ্চায়েত বলতে কিন্তু শুধুমাত্র যাদেরকে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ফিনান্স কমিশন এটা এনশিওর করতে চায় যে লোকাল বডিজ আর অ্যাডিকুয়েটলি ফান্ডেড, ফলে মেজরিটি অফ দ্য ফান্ড সেটা যায় ভিলেজ লোকাল বডিজ এর কাছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছে। তার মানে জেলা পরিষদ কিছু পায় না বা পঞ্চায়েত সমিতি পায় না তা কিন্তু নয়, পায়, কিন্তু মেজরিটিটা যায় হচ্ছে ভিলেজ যে লোকাল বডি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছে। ঠিক একই রকম ভাবে আরবান লোকাল বডিজ অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, তাদেরকেও সরকার কিন্তু কি করছে, তাদেরকেও কিন্তু একটা গ্রান্ট প্রোভাইড করছে অ্যাকর্ডিং টু দি রেকমেন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন। কিন্তু এই যে আরবান বডিজ গুলোকে গ্রান্টের টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আফটার পেইং লোকাল বডি অর্থাৎ রুরাল বডিজ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ অর্থাৎ পঞ্চায়েত গুলোকে গ্রান্ট দেওয়ার পরে, আর পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটাই কিন্তু, সেই টাকা থেকে আরবান লোকাল বডি গুলোকে টাকা দেওয়া হয়। দেখো রুরাল লোকাল বডিজকে কি গ্রান্ট দেওয়া হচ্ছে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এইখানে যে টার্মটা ইউজ হচ্ছে পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। দেখো ডেভলিউশন কথাটা কোথায় পেয়েছি, ভার্টিক্যাল ডেভলিউশন এবং হরাইজন্টাল ডেভলিউশন পড়তে গিয়ে। তাহলে প্রথমত তো আমরা বলেছি যে সেন্ট্রাল থেকে স্টেটের টাকা আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে টাকা স্টেটকে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলেছি ডেভলিউশন। এটা ছাড়াও ডেভলিউশনের টাকা দেওয়া ছাড়াও স্টেটকে এবার আলাদাভাবে কি দেয়, কতগুলো গ্রান্ট দেয়। এই টার্মটার মানে বুঝতে হবে, ডেভলিউশনের পর ডেভলিউশন হিসাবে যে টাকা স্টেটকে দিচ্ছে সেগুলো দেওয়ার পরে স্টেটকে যে গ্রান্ট দেয় সেই গ্রান্টটাকে আমরা বলছি পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। কারণ কি পড়লে তোমরা, রেভিনিউ ডেফিসিট গ্রান্ট দেওয়া হয় আফটার পেইং দ্য ডেভলিউশন, তাই সেটাকেই আমরা বলছি পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। তার মানে এই দুটো টাকা স্টেটকে দেওয়ার পর ওই 28+2 অর্থাৎ 30 জনকে এই সমস্ত টাকা দিয়ে দেওয়ার পর ডেভলিউশনের টাকা, স্টেটের পোস্ট ডেভলিউশন গ্রান্টের টাকা এবং সারা ভারতবর্ষের সমস্ত পঞ্চায়েতকে দেওয়া গ্রান্টের টাকা, এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে কি থেকে, এই স্টেটের জন্য রাখা টাকা থেকে। শুধুমাত্র যেগুলো পঞ্চায়েতের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা আউট অফ কনসলিডেটেড ফান্ড দেওয়া হচ্ছে। এবার বাকি যে টাকা দেওয়া হচ্ছে, বাকি যে টাকা পড়ে থাকছে সেটা দেওয়া হচ্ছে কাকে, আরবান লোকাল বডিজকে দেওয়া হচ্ছে। আর আরেক ধরনের টাকা ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী স্টেটকে দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্স টু এসডিআরএফ। হোয়াট ইজ দিস এসডিআরএফ? দেখো এর পুরো কথা হচ্ছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। ভারতবর্ষে দুটো রিলিফ ফান্ড আছে বলা যেতে পারে, একটা হচ্ছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড আর একটা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ফান্ড। এটা কেন্দ্রের টাকা। আমরা বিভিন্ন জায়গায় ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে যে রিলিফ সেন্ট্রালকে দিতে দেখি সেটা এই এনডিএমএ ফান্ড থেকে বেরোয়। আর স্টেটের জন্য প্রত্যেকটা স্টেটের আলাদা করে একটা ডিজাস্টার রিলিফ ফান্ড আছে, সেখানে প্রত্যেকটা স্টেটকে এই রিলিফ ফান্ডে প্রতি বছর কিছু টাকা দেওয়া হয়, আবার অনেক সময় দেওয়া হয়ও না। তার মানে এই যে অ্যাসিস্ট্যান্স টু এসডিআরএফ, এইখানে সেন্ট্রাল ট্যাক্সেস এর টাকা থেকে ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কিছু টাকা স্টেটের ডেভেলপমেন্ট এই ডিজাস্টার রিলিফ ফান্ডে দেওয়া হচ্ছে।
এখান থেকে স্টেট গভর্নমেন্ট রিলিফ পারপাসে টাকা খরচা করে। কিন্তু যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি বড় ধরনের হয়, যখন হয়তো এরকম পরিস্থিতি দাঁড়ায় যে স্টেটের এসডিআরএফ টাকা থেকে পুরো রিলিফটাকে ফান্ড করা যাবে না, তখন সেন্ট্রাল সেই স্টেটকে তার এই এনডিএমএ ফান্ড থেকে আবার অ্যাডিশনাল কিছু টাকা দেয়। তাহলে স্টেটগুলোকে এসডিআরএফ ফান্ডে টাকা দেওয়া এবং সেন্ট্রালের যে এনডিএমএ ফান্ডের যে টাকা, সেই অ্যালটমেন্টটাও কিভাবে হবে, কত টাকা হবে, এখানে অ্যামাউন্ট ঠিক করা হয়, এখানে কোনো ক্রাইটেরিয়া ঠিক করা হয় না, সেটাও কিন্তু ফাইন্যান্স কমিশন ডিসাইড করে দেয়। সো দিজ আর দি রেকমেন্ডেশনস যে ব্যাপারে ফাইন্যান্স কমিশন কাজ করে। তাহলে বেসিক জিনিসটা কি পেলাম? সেন্ট্রাল ট্যাক্সেস থেকে একটা টাকা যাচ্ছে স্টেটগুলোর জন্য রাখা হচ্ছে, বাকি টাকাটা সেন্টারের কাছে থাকছে। স্টেটের জন্য যে টাকা থাকছে সেই টাকা থেকে প্রথমে যাচ্ছে ওই হরাইজন্টাল ডেভলিউশন হিসাবে কিছু টাকা, তারপর যাচ্ছে কিছু পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট যাচ্ছে স্টেটগুলোর কাছে, তারপর পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্টের পরে যাচ্ছে পঞ্চায়েতের কাছে টাকা, আর এই সবকিছু হয়ে যাবার পরের যে টাকাটা সেটা যাচ্ছে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের কাছে। এটা ছাড়াও আরো একটা জিনিস থাকছে, সেটা হলো এই এসডিআরএফ এ গ্রান্ট। সো এই সমস্ত ভাবেই কিন্তু সেন্টার থেকে টাকা পায় স্টেট। এবার কিভাবে যাবে, কখন যাবে, কত টাকা যাবে, কি ক্রাইটেরিয়াতে যাবে, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দি ফাইন্যান্স কমিশন। এই হলো আমাদের এন্টায়ার ফাইন্যান্স কমিশনের ফাংশনিং, এবং তার মধ্যে আমরা ফাইন্যান্স কমিশনের কম্পোজিশনটা কি, কিভাবে তৈরি হয় সেটাও আমরা পড়লাম, এবং ভাইটাল কতগুলো ইনফরমেশন যে কিভাবে সেন্টারের টাকা ইউটিলাইজড হয়, স্টেট কিভাবে টাকা পায়, অর্থাৎ স্টেট ওই অল্প কতগুলো ট্যাক্স থেকে যে শুধু আর্ন করে তা নয়, তারা সেন্টার থেকেই এত ধরনের টাকা পাচ্ছে। প্লাস এর বাইরেও তোমাদের মনে রাখতে হবে যে স্টেট কিন্তু বিভিন্ন সেন্ট্রাল স্কিমের আন্ডারেও টাকা পায়। ওই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেয়া হচ্ছে, সেইগুলো তো এর মধ্যে না, সেগুলো তার বাইরে। সো আমরা যখন এই কথাগুলো বলি যে সেন্টার তারা টাকা দিচ্ছে, স্টেট চলছে শুধু স্টেটের কাজে, স্টেটের ক্ষমতায় নয়, সেন্টারের একটা বড় ভূমিকা থাকছে স্টেটের ক্ষেত্রে। সেই জন্য সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে আমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলি, বিকজ আন্ডার দ্য ফেডারাল স্ট্রাকচার স্টেটগুলো সেন্টারের থেকে সম্পূর্ণ আলাদা নয়, বিকজ দে আর রিলেটেড। আর যদি ফাইন্যান্সিয়াল রিলেশনের কথা ভাবি, সেখানে স্টেটস আর হিউজলি ডিপেন্ডেন্ট অন সেন্টার, সেই জন্য দেয়ার মাস্ট বি এ কোঅপারেটিভ ফেডারেলিজম রাদার দ্যান এ রাইভালরি ফেডারেলিজম। এই হচ্ছে মূল বিষয়। ফিনান্স কমিশনের ফার্স্ট যে পার্টটা, সেই পার্টটা কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনলি আমাদের এই মুহূর্তে যে ফাইন্যান্স কমিশন চলছে, অর্থাৎ 2020 থেকে 2025, যদিও এটা 25 নয় 2026, কেন 26 সেটা আমরা পরে আলোচনা করার সময় বলবো। অর্থাৎ এই 2024 যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন ভারতবর্ষে 15th ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হচ্ছে। উই আর আন্ডার 15th ফিনান্স কমিশন। এই 15th ফিনান্স কমিশনের কি কি রেকমেন্ডেশন আছে, কিভাবে 15 কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী টাকা ভাগ হচ্ছে, সেটা পড়বো। কিন্তু কারেন্টটা ছাড়াও প্রিভিয়াসটা থেকেও পরীক্ষায় দেয় এবং কম্পারেটিভ সেন্সে পরীক্ষায় দেয়। সেই জন্য তার আগেরটা অর্থাৎ 14th ফিনান্স কমিশন, যেটার পিরিয়ড ছিল 2015 থেকে 20, সেটাও আমাদের পড়তে হবে। আর এখানে বলে রাখি, বাই দিস টাইম আমাদের অলরেডি কিন্তু 16th ফিনান্স কমিশন অ্যাপয়েন্টেড হয়ে গেছে। 16th ফিনান্স কমিশনকে তৈরি করে দেওয়া হয়েছে, ইট ইজ আন্ডার ইটস প্রসেসিং, এবং এই 16th ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হবে 2026 সালের 1 এপ্রিল থেকে। ফলে তাকে অলরেডি ডেডলাইন দেওয়া হয়েছে 2025-এর, সম্ভবত এক্ষুনি আমার মনে নেই, আইদার অক্টোবর অর নভেম্বর ডেডলাইন দেওয়া হয়েছে টু সাবমিট দেয়ার রেকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট।
তো এই হচ্ছে ব্যাপার। আমাদের 15 ফিনান্স কমিশনের পরে আসবে 16 ফিনান্স কমিশন, অর্থাৎ আগামী পরীক্ষাগুলোতে আমাদের 16 ফিনান্স কমিশন উইল বি ইম্পর্টেন্ট। তো এই 14th and 15th ফিনান্স কমিশন আমাদের এই টপিকে পড়তে হবে, এটা আমরা নেক্সট দিন শুরু করব। এটা পড়লে তবে ফিনান্স কমিশন টপিকটা কমপ্লিট হবে। পুরো জিনিসটা একসাথে পড়িয়েছি যাতে একটা কমপ্লিট আইডিয়া তোমাদের তৈরি হয়। এবার বলো ফাইন্যান্স কমিশনের ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে। স্যার স্যার কোয়ারি আছে কিছু? বেশ, কোয়ারি যদি না থাকে এবার যেটা তোমাদের বলার সেটা হচ্ছে পরের সপ্তাহে তোমাদের স্যার ক্লাস থাকছে না। তোমাদের পরের সপ্তাহে হচ্ছে অ্যাকচুয়ালি 13 তারিখ। তো 13 তারিখে ক্লাসটা অফ থাকবে। তোমাদের ক্লাস হবে হচ্ছে 20 তারিখ। 20 তারিখ যেরকম তোমাদের সকালে নর্মাল ক্লাস হয় সেরকমই 20 তারিখ ক্লাস হবে। নেক্সট উইকের ক্লাসটা হচ্ছে না। আমি চেষ্টা করব 13 তারিখের যে ক্লাসটা পুজোর উপলক্ষে হচ্ছে না সেটাকে যদি সম্ভব হয়, আমি এক্ষুনি কনফার্ম করতে পারছি না, যদি সম্ভব হয় 20 তারিখের ক্লাসের পরে কোনো একটা দিন আমি এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, কারণ সামনে পরীক্ষা রয়েছে। যদিও এখন অবধি WBCS এর কোনো নোটিফিকেশন বা ফর্ম ফিল আপের কোনো কিছু নোটিশ বেরোয়নি, ফলে এখন দাঁড়িয়ে মনে হচ্ছে, জানি না ভুলও হতে পারে, যে ডেডলাইনটা ওরা দিয়ে রেখেছে 15 ডিসেম্বর, মানে রাফলি আর 2 মাস বাকি আছে। 2 মাসের মধ্যে এখন অবধি যেহেতু ফর্ম ফিল আপ হয়নি, সো দেয়ার ইজ এ চান্স যে পরীক্ষাটা ডেফার হবে, পরীক্ষাটা পোস্টপন্ড হবে, এটা বলে আমার মনে হচ্ছে। কারণ পুজোর আগে আর কোনো নোটিফিকেশন হবে বলে তো মনে হয় না। যা নোটিফিকেশন হবে পুজোর পরে, এবং সেক্ষেত্রে ফর্ম ফিল আপ অন্তত নভেম্বরের সেকেন্ড উইক অবধি প্রসিডিংস গুলো থাকবে। তো সাধারণত আমরা যা দেখি লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ থেকে মোটামুটি 2 মাস পরে অন্তত পরীক্ষা হয়। যদি 15 ডিসেম্বর ডেডলাইনটা ওরা স্ট্রিক্টলি ফলো করে তাহলে 15 তারিখ হবে। আদারওয়াইজ যদি পেছায় পরীক্ষাটা তাহলে প্রবাবলি সেকেন্ড উইক অফ জানুয়ারি আর্লিয়েস্ট হতে পারে। তো সুতরাং দেখা যাক সেটা কিরম কি অবস্থায় দাঁড়ায়। তো সেই জন্য যেহেতু 15 তারিখ পরীক্ষা রয়েছে ডিসেম্বরে, আপাতত সেটা ধরেই আমাদের প্রিপেয়ার করতে হবে। এটা এটা আমরা ধরে নেব না যে পরীক্ষা পিছোচ্ছে, পরীক্ষা 15 ডিসেম্বরই হবে এটা ধরে নিয়ে আমাদের প্রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ আমরা একটু রিল্যাক্সড হয়ে গেলে মুশকিল হতে পারে পরে। সেই জন্যই 13 তারিখের ক্লাসটা আমি চেষ্টা করব একটা এক্সট্রা প্রোভাইড করে দেবার। তো সেটা দেখা যাক, সেটা আমি 20 তারিখের পরেই জানাবো। নেক্সট ক্লাস তোমাদের 20 তারিখেই হবে। ঠিক আছে স্যার আজকে তোমাদের আপাতত ছুটি। স্যার আমরা পুজোর পর 20 তারিখে আবার মিট করব। ঠিক আছে, লিভ করতে পারো। আচ্ছা, কিছু বলছো সৌভিক? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, প্রথমত একটা বলছিলাম আর কি, ডিভিজিবল পুল যে জিনিসটা বলছেন ওইটা একটু বলবেন? ডিভিসিবল পুল মানে কি? ডিভিসিবল কথাটার বাংলা মানে হয় বিভাজ্য, যেটাকে ভাগ করা যায়। 2000 সালের পরে আমরা বলছি যে সেন্ট্রালের সেস অ্যান্ড সারচার্জ বাদ দিয়ে সেন্ট্রালের হাতে যা টোটাল ট্যাক্সেসের টাকা আসছে, সেই টোটাল ট্যাক্সটা তো সেন্টার একা ইউজ করছে না, সেই টাকাটা সেন্টার, স্টেট, লোকাল বডি সবার মধ্যে ভাগ হচ্ছে, তাই ওটাকে ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস বলা হচ্ছে। তার মানে সেস আচ্ছা স্যার। আর সারচার্জ বাদ দিলে বাকি যা টোটাল ট্যাক্সেস থেকে টাকা সেন্টারের হাতে আসছে, অর্থাৎ সেন্টারের যা ট্যাক্স রেভিনিউ এক্সক্লুডিং সেস এন্ড সারচার্জ, সেটাই ডিভিসিবল পুল অফ ট্যাক্সেস। ঠিক। আর স্যার ওই যে ট্যাক্স ডিভিশনটা যেটা, ওটা সব ক্ষেত্রে কি 30:70 রেশিওতেই হচ্ছে? না 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 না, ওটাই তো রেকমেন্ড করবে ফিনান্স কমিশন। ওটা তো আমি একটা হাইপোথেটিক্যাল ধরেছি। 30:70 যদি ফিক্স থাকে তাহলে আর ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করে কি লাভ? কনস্টিটিউশন তো আর্টিকেল 280 এটা বলে দেয়নি যে সেন্টার এবং স্টেটের মধ্যে প্রতি বছরের ট্যাক্স রেভিনিউয়ের টাকা 30:70 বা 40:60 রেশিওতে ভাগ হবে।
এটা স্টেটের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইউনিয়নের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, প্রয়োজনগুলো পরিবর্তন হবে, সেই অনুযায়ী রেশিওরও পরিবর্তন করা দরকার। তো সেইটা যাতে সময় অনুযায়ী করা যায় তার জন্যই তো প্রতি 5 বছর অন্তর অন্তর ফিনান্স কমিশন। আজকে যে ফিনান্স কমিশন হয়তো 50-50 রেশিও বলবে, কালকে সে 25-75 বলবে, তার পরের ফিনান্স কমিশন হয়তো সেটাকে 40-60 বলবে। সুতরাং এই ক্রাইটেরিয়াটা ডিসাইড করার জন্যই তো ফিনান্স কমিশনকে 5 বছর অন্তর অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে। আচ্ছা স্যার। আর আর স্যার বলছিলাম ওই যে যেটা 4 নাম্বার পয়েন্টটা প্রথম দিকে বলেছিলেন, যে মনে হয় 12th ফাইন্যান্সিয়াল যে কমিশনটা তাতে বলেছিলেন যে রিলিফ টু দোজ দ্যাট ইনঅ্যাক্টেড দেয়ার ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড হ্যাঁ, বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওইটা একটু বলবেন? ওইটা তো বললাম যে ফিনান্স কমিশনের বেসিক কাজগুলো ছাড়াও আরো অ্যাডিশনাল কাজ দেয়া হতে পারে। সেটা কোনটা দেয়া হবে সেটা তো বলা যায় না। সেটা হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্ট হয় কমিশন তখন তাদেরকে কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 12th ফাইন্যান্স কমিশনকে বলা হয়েছিল যে তোমরা এই যা যা তোমাদের নরমাল কাজ সেগুলো করবে, তার সাথে সাথে সমস্ত স্টেট গুলোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন রিভিউ করো। এবং যেহেতু আমরা 2003 সাল থেকে ফিসকাল এফআরবিএম অ্যাক্ট আমরা যেহেতু 2003 সাল থেকে আমরা ইমপ্লিমেন্ট করেছি, সেই এফআরবিএম অ্যাক্টের আন্ডারে স্টেট গুলোকে কাজ করতে হচ্ছে। তাদের উপর কিছু রেস্ট্রিকশন ইম্পোজড হচ্ছে যে তারা তাদেরকে ফিসকাল ডেফিসিট কতর মধ্যে রাখতে হবে, তাদের বরোইং লিমিট কত রাখতে হবে। তাই লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে তাদের যেহেতু কাজ করতে হচ্ছে, যদি তাদের কিছু কোথাও রিলিফ দেওয়ার দরকার হয়, কোনো জায়গায় কোনো ধরনের রিল্যাক্সেশন দেওয়ার দরকার হয়, সে ব্যাপারে 12th ফিনান্স কমিশন রেকমেন্ড করবে। এগুলো তো আর্টিকেল 280 এর মধ্যে তার কাজের মধ্যে পড়ে না, কিন্তু এগুলো তার অতিরিক্ত হ্যাঁ। দায়িত্ব। বা 13-14 কে হুম। জিএসটি ইম্প্যাক্ট দেখে দেওয়ার কথা বলা হয়েছিল, এটা তার 280 এর মধ্যে পড়ে না। এই হচ্ছে অ্যাডিশনাল দিয়ে। হ্যাঁ স্যার, যেমন লাস্ট এবারে একটা ওই যে 16 ফিনান্স কমিশনের ক্ষেত্রেও তার কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আছে, এগুলো পরে যখন পড়াবো তখন বুঝবে। স্যার, আর ওই লাস্ট একটা যেটা রয়েছে যে কি বলে এই যে আমাদের যে ইনকাম ট্যাক্স যেটা পোর্টালের মাধ্যমে যায়, সেটা কি সবকিছুই ওই ইনকাম ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স যেগুলো পোর্টালের মাধ্যমে অনলাইন পোর্টালের মাধ্যমে জমা পড়ে, সেগুলো কি স্যার ওই কোথায় পড়ে হয় পাবলিক অ্যাকাউন্ট ফান্ডেই পড়বে তো? না, ওটা কেন পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে পড়বো? ওটা তো কনসলিডেটেড ফান্ডে যাবে। পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে কোন টাকা যায়? পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে যায় স্মল সেভিংস ফান্ডের টাকা। এটা তো আমাদের বাজেট পড়িয়েছিলাম, ওই জন্যই বললাম যে বাজেটের কনসেপ্টটা কাজে লাগবে। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে সরকারের সমস্ত ক্যাপিটাল রিসিপ্ট এন্ড রেভিনিউ রিসিপ্টের টাকা জমা পড়বে। আর পাবলিক অ্যাকাউন্টসে তার বাইরের বলতে কোনটা? মূলত হচ্ছে ওই যেটাকে আমরা পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারে একবার খুলে দেখে নেবে যে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আমরা একটা পড়েছিলাম, সেটা হচ্ছে স্মল সেভিং ফান্ড থ্রু পোস্ট অফিসেস। সেই টাকাটা যায় পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে। এনএসসির টাকা, কিংবা তোমার কিষাণ বিকাশ পত্রের টাকা, কিংবা মান্থলি ইনকাম স্কিমের টাকা, কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা, এইগুলো পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে জমা হয়। আর স্যার এই যে বলছিলেন যে সেক্টরাল যে খরচাটা যেটা অনলি সেই পারপাসেই খরচা করতে হবে, তো সেটা তো স্যার স্টেটও নিজস্ব স্কিম বার করে, তাহলে স্টেট কি তার পয়সাটা কি স্টেট নিজস্ব যে ইনকাম হয় সেখান থেকে দেবে? আর সেন্ট্রাল যে হ্যাঁ, স্কিমটা বার করে সেটা কি তার? হ্যাঁ, এটা স্কিমের ব্যাপার না, সেক্টরালটা স্কিম নয়, কিন্তু ভুলিয়ে ফেলো না। এই ফিনান্স কমিশনের মধ্যে কোনো স্কিম নেই। সেক্টরাল গ্রান্ট মানে হচ্ছে একটা ফিনান্স কমিশন বলে দিল যে নেক্সট 5 ইয়ার্সে আমরা, ধরে নাও, malnutrition among the children who are below 5 years of age, এটাকে ইরাডিকেট করার লক্ষ্য নিয়ে আমরা ম্যালনিউট্রিশন ইরাডিকেশন পারপাসে স্টেটগুলোকে টাকা দেব। বলে দেওয়া হলো স্টেটগুলোকে আমরা প্রতি মাসে 1000 টাকা করে দেব ফর ইরাডিকেশন অফ ম্যালনিউট্রিশন। এটা কোনো স্কিম নয়, এটা একটা স্পেসিফিক পারপাসে ওই সেক্টর বলতে এখানে হবে যে ধরে নাও ম্যালনিউট্রিশন বা ধরে নাও হেলথ সার্ভিস, এটাকেই যদি সেক্টর বলি, প্রতি মাসে 1000 টাকা যাবে স্টেটের কাছে, স্টেট এটা ম্যালনিউট্রিশন ইরাডিকেট করার কাজে খরচা করবে, এটা অন্য কোনো পারপাসে খরচ করতে পারবে। এখানে কিন্তু কোনো স্কিম আসবে না, স্কিমের টাকাটা সম্পূর্ণ আলাদা। ঠিক।
স্যার আর হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই পোস্ট ডেভলিউশন ডেফিসিট ফান্ড ওই জায়গাটা একবার বলে দেবেন। পোস্ট ডেভলিউশন প্রথম কিসের টাকা যাচ্ছে? ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী টাকা যাচ্ছে, যেটাকে হরাইজন্টাল ডেভলিউশন বলেছিলাম। ডেভলিউশনের টাকাটাই শেষ টাকা নয় যেটা স্টেট পায় সেন্টারের কাছ থেকে। ডেভলিউশন বাবদ টাকাটা কে পাচ্ছে? সমস্ত স্টেট পাচ্ছে। ওই যেটা ধরে আমি পড়িয়েছি তোমাদের যে 30:70 যদি হয়, তাহলে 100 টাকা সেন্ট্রালের রেভিনিউর মধ্যে 30 টাকা সেন্টার পাচ্ছে, বাকি 70 টাকাটা কাদের জন্য থাকছে? 30 জনের জন্য থাকছে, ওই 28টা স্টেট আর 2টো ইউনিয়ন টেরিটরি। এই 70 টাকাটা কাদের মধ্যে ভাগ হবে? ওই 30 জনের মধ্যে ভাগ হবে। এবার এই 70 টাকাটা 30 জনের মধ্যে ভাগ হয়ে গেল, অর্থাৎ স্টেট গুলো ডেভলিউশনের টাকা পেয়ে গেল, প্রত্যেকটা স্টেট পেল ডেভলিউশনের টাকা। এবার ফাইন্যান্স কমিশন তার রিপোর্ট তৈরি করার সময় দেখেছে যে ভারতবর্ষে 5টা স্টেট আছে, ধরো XYZ যেই হোক, 5টা স্টেট আছে যাদেরকে অন্যদের মতন ডেভলিউশনের টাকা দিলেও তাদের ফাইন্যান্সের সমস্যা থাকবে, কারণ তাদের রেভিনিউ ডেফিসিট ইজ ভেরি হাই। বাকি 25টার ক্ষেত্রেই সমস্যা নেই, বাকি 25টা যে অবস্থায় আছে তাদেরকে ডেভলিউশনের টাকা দেওয়াটাই যথেষ্ট, আর তাদের আলাদা সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু বাকি 5টা স্টেটকে ডেভলিউশনের টাকা দেওয়ার পরেও দে আর ইন এ ব্যাড ফিনান্সিয়াল কন্ডিশন, কারণ তাদের রেভিনিউ ডেফিসিট ইজ হাই। তাই রেভিনিউ ডেফিসিটটাকে যাতে তারা ইমপ্রুভ করতে পারে, কমাতে পারে, তাই আলাদাভাবে ডেভলিউশনের টাকা দেওয়ার পাশাপাশি তাদেরকে একটা গ্রান্ট দেওয়া হচ্ছে, যে গ্রান্টটা তোমরা পড়লে রেভিনিউ ডেফিসিট গ্রান্ট। তাহলে রেভিনিউ ডেফিসিট গ্রান্টটা কে পেলো? 5টা স্টেট পেলো, বাকি 25টা পেলো না। কিন্তু ওই 5টা স্টেট আর বাকি 25টা স্টেট তারা কিন্তু প্রত্যেকেই ডেভলিউশনের টাকা পেয়েছে। তাহলে ডেভলিউশনের টাকা পাওয়ার পরেও 5টা স্টেট আফটার গেটিং ডেভলিউশন তারা আবার একটা রেভিনিউ ডেফিসিট গ্রান্ট পাচ্ছে। এই রেভিনিউ ডেফিসিট গ্রান্ট হিসাবে যে টাকাটা তারা পাচ্ছে সেটাই পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। ভালো করে কথাগুলো পড়লেই, প্রত্যেকটা ওয়ার্ডের লিটারাল মিনিং বুঝতে পারলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পোস্ট ডেভলিউশন, পোস্ট ডেভলিউশন মানে ডেভলিউশনের পরে, অর্থাৎ ডেভলিউশনের টাকা দিয়ে দেওয়ার পরে। 5টা স্টেটকে ডেভলিউশনের টাকা অন্যান্য 25টা স্টেটের মতন দিয়ে দেওয়ার পরেও তাদেরকে রেভিনিউ ডেফিসিট গ্রান্ট বলে একটা আলাদা গ্রান্ট দেওয়া হয়। তাহলে গ্রান্টের টাকাটা, রেভিনিউ ডেফিসিটের গ্রান্টের টাকাটা হচ্ছে ডেভলিউশনের পরে দেওয়া হচ্ছে, মানে আফটার পেইং দ্য ডেভলিউশন। তাই এটাকে আমরা বলবো পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট। তাহলে পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট 5টা স্টেট পাচ্ছে, প্লাস ওই 5টা স্টেট নর্মাল ডেভলিউশনের টাকা পাচ্ছে। এই সব কিছু দিয়ে দেওয়ার পর 25টা স্টেটকে, মানে 30টা স্টেটকে ডেভলিউশনের টাকা দেওয়া হলো, 5টা স্টেটকে পোস্ট ডেভলিউশন ডেফিসিট গ্রান্ট দেওয়া হলো। এবার যে টাকাটা পড়ে থাকছে সেই টাকা থেকে তারা তখন কাকে দিচ্ছে, এবং অবভিয়াসলি যে টাকাটা পড়ে থাকছে তার থেকে তারা পঞ্চায়েতকে টাকা দিয়ে দিচ্ছে গ্রান্ট হিসাবে। পঞ্চায়েতকে দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকছে সেইখান থেকে তারা টাকা দিচ্ছে রুরাল লোকাল বডিজকে। এইটা হচ্ছে মোটামুটি ভাবে সিকোয়েন্স। ঠিক আছে স্যার। আর স্যার আগের দিনের ওই এক্সামের ওখান থেকে একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওই একটা ছিল কোয়ালিফাইড ফরেন ইনভেস্টমেন্ট অপশন স্যার, ওই ব্যাপারটা কি? কোয়ালিফাইড ফরেন ইনভেস্টমেন্ট, কোয়ালিফাইড ফরেন ইনভেস্টমেন্ট কোথায় পড়েছো বলো তো দেখি? QFI কোথায় পড়েছো? এই জায়গাগুলো প্ল্যানিং করার সময় তোমাদের বলেছিলাম যে প্ল্যানিং এর প্রশ্ন সব সময় প্ল্যানিং থেকেই যে করা হয় তা নয়, বাইরের অন্য টপিক গুলোকেও রিলেট করে করা হয়। তোমাদের যখন ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে FDI FPI পড়িয়েছিলাম তখন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মধ্যে 3 রকমের FPI পড়েছিলে। একটা ছিল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট FII, একটা পড়েছিলে QFI, আর একটা পড়েছিলে গ্লোবাল ডিপোজিটারি রিসিট। এই 3 নম্বর যেটা QFI, দেখবে ওখানে নোটটা খুলে দেখবে ওই
ইন্টারন্যাশনাল ট্রেডের ওই ইনভেস্টমেন্টের জায়গাটা, যে ইন্ডিয়াতে কিউএফআই কবে চালু হয়েছিল, এই কিউএফআই যে ইয়ারে চালু হয়েছিল তার সাথে তোমাকে প্ল্যান পিরিয়ডটা মিলিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে দেখে নেব। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন শেষ। পুজোয় ভালো করে মজা টজা করো, তারপর আবার 20 তারিখে আমরা শুরু করব।